আগের দিনকে একটা কোয়েশ্চেন করেছিলাম, যে কোয়েশ্চেনটাতে দুটো ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে যে ডিস্টেন্সটা T1 T2 তাদের কম্প্যারিজনটা ছিল, মনে আছে? আজকে সেম কোয়েশ্চেনই একটা করব, কিন্তু সেইখানটাতে জিনিসটা এটা করা আছে যে এখন প্যারালাল ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেওয়া আছে অ্যান্ড প্লেন ইকুইপোটেনশিয়াল সারফেসেস এখানে দেখানো আছে। তো তোমাকে আগের দিনের মতো এখানেও বলা আছে যে ইফ V1 ইকুয়াল টু V2, সরি V1 মাইনাস V2 ইকুয়াল টু V2 মাইনাস V3, তার মানে এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আর এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেই দুটো সেম তোমাকে বলতে হবে। তাহলে এই যে থিকনেসটা T1 আর এই যে থিকনেসটা T2, এদের মধ্যে রিলেশনটা কী হবে, বড় হবে, ছোট হবে, কি ইকুয়াল হবে, সেইটা তোমাকে বলতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? বলো যে কী হবে, ছোট বড় ইকুয়াল কী হতে পারে T1 T2-র মধ্যে রিলেশনশিপ। আমি অপশানস দিয়ে দিচ্ছি কয়েকটা, ঠিক আছে? তাহলে আরও ক্লিয়ার হবে। অপশান এ হচ্ছে T1 greater than T2, option B that is T2 greater than T1, option C T1 equal to T2, and option D none of this. তো বলো কোনটা আনসার হবে, বলো। যদি আগের দিনেরটা ভালো করে বুঝে গিয়ে থাকো তাহলে এটা বলতে পারবে। বলো চটপট বলো। কোনটা হবে? কি মনে হয় আপনাদের? অপশন বি। এখানটাতে কিন্তু অপশন বি হবে না, এখানটাতে অপশন সি হবে আনসারটা। T1 T2 ইকুয়াল হবে। তার কারণটা দেখো, কারণটা হচ্ছে এটাই যে আগের যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটাতে আমরা এরকম দ্বারা পেয়েছিলাম যে এরকমভাবে স্ফেরিক্যালি তোমার দেখানো হয়েছিল ইকুইপোটেনশিয়াল সারফেসগুলোতে, এবং এইভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বেরোচ্ছিল। ঠিক আছে, অসুবিধা নেই। এখন এইখানে আমাকে যেটা দেখানো আছে সেইটা হলো যে প্যারালাল ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তার মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন্স, অর্থাৎ এইখানে তুমি যে কোনো পয়েন্টে এসো না কেন তুমি ইলেকট্রিক ফিল্ড তার ভ্যালুকে তুমি সেম পাবে। যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম পাও তার মানে এখানটার যা লেন্থ হবে অবভিয়াসলি এইখানকার লেন্থটা সেমই হবে, হবে কিনা বলো? তাই না? তো যেহেতু এখানটাতে এটা রিজনটাকে লিখে নেবে যে অ্যাজ দেয়ার ইজ বা দেয়ার আর uniform electric field lines, uniform electric field present, so T1 should be equal to T2. বুঝতে পারলে? তো সি এরটা হয়ে যাবে আনসারটা। এইখানটাতে ইউনিফর্ম ছিল না বলে সেই কারণে আমি বলছিলাম যত দূরে যাচ্ছিলাম ইলেকট্রিক ফিল্ড বাড়ছিল, এবং তার অ্যাকর্ডিং ইলেকট্রিক ফিল্ড যত দূরে যাচ্ছিলাম ইলেকট্রিক ফিল্ড কম ছিল। যেহেতু কম ছিল তো এইখানকার গ্যাপটা কম আর এইখানকার গ্যাপটা বেশি হচ্ছিল, এটা বেশি এটা কম হচ্ছিল, তাই না? তো সেটা ছিল এই কারণে, তার কারণটা হলো এটাই যে এখানটাতে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পাচ্ছিলাম না, কিন্তু এই জায়গাটাতে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডস আছে। তো যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে তার মানে এইখানটাতে এটাই হবে যে T1 আর T2 ভ্যালু সেম হবে, কারণ থ্রু আউট এখানটা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটাকে তারা সেমই কন্ট্রিবিউট করবে। হয়েছে লেখা? হলো? ঝটপট লেখো। লেখা হলে কিন্তু বলবে অপ্রদীপ। হয়ে গেছে। দেখো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পার্টটা পড়া শেষ। আজকে যে জায়গাটা আমরা যাব সেই জায়গাটা হলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। প্রথমত পোটেনশিয়াল এনার্জি বা ওটা জানাটা দরকার কেন, কারণ আছে। দেখো আজকে তুমি রাস্তায় হাঁটতে পারছো, তুমি বাড়িতে বসে আছো, আমি এখানে কথা বলতে পারছি বা এখানে দাঁড়িয়ে আছি, এই পুরো পৃথিবী ঘুরছে, এখানে এসি চলছে, লাইট জ্বলছে, বোর্ডটা কাজ করছে, রাস্তাঘাটে যানবাহনগুলো চলছে, ব্যাকটেরিয়া ভাইরাস তোমার শরীরকে ইনফেক্ট করছে, তাদের মধ্যে রিপ্রোডাকশনস হচ্ছে, নাম্বারস বাড়ছে, এবং এই যে পুরো প্রসেসটা আজকে একটা ডাইনামিক সিচুয়েশনে আছে, সেটা লিভিং ওয়ার্ল্ড বলো কি নন লিভিং ওয়ার্ল্ড, এই ডাইনামিক সিচুয়েশনটা থাকার পিছনের মেন কারণ হলো এনার্জি। থার্মোডাইনামিক্স যেটা আমরা পড়ি, থার্মোডাইনামিক্সের মধ্যে আমরা এটা দেখি যে কোনো একটা সিস্টেম কতটা স্টেবল, তার যে এনার্জিটা আছে সেই এনার্জিটা তাকে কতটা স্টেবল করতে পারছে, তাকে কতটা স্টেবিলিটি দিচ্ছে কি আনস্টেবিলিটি দিচ্ছে।
এগুলোকে আমরা চেক করি থার্মোডাইনামিক্সের মধ্যে। ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারটা পড়েছিলাম, সেইখান থেকে আমরা দেখেছিলাম একটা থিওরি থাকতো যেটাকে বলা হতো ওয়ার্ক এনার্জি থিওরেম, যেখানটা আমাকে এটা বলা হতো যে নেট ওয়ার্ক ডান যেটা করা হবে বিভিন্ন টাইপের ফোর্সের জন্য, কনজারভেটিভ, নন কনজারভেটিভ, এক্সটার্নাল ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, এদের জন্য নেট যে ওয়ার্ক ডানটা হবে সেটা আলটিমেটলি তার কাইনেটিক এনার্জিকে চেঞ্জ করতে সাহায্য করে। তো এই যে ওয়ার্ক এনার্জি থিওরেমটা, এইটা আমাদেরকে একটা বিশাল বড় একটা মানে এই থিওরেমটার ভ্যালু একটা কিন্তু সাংঘাতিক। এই থিওরেমটা যে কতটা ভালো থিওরেম এবং এটা কত কিছু জিনিসকে এক্সপ্লেন করতে পারে তুমি ভাবতে পারবে না। পুরো গ্র্যাভিটেশনের কনসেপ্ট হয়ে যায় সেখান দিয়ে, এনার্জি কনজারভেশনের অ্যাপ্লিকেশন চলে আসে এখান থেকে, ইভেন পুরো ওয়ার্ল্ডের যে কোনো জিনিসের ওপর তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো যেই জিনিসটাতে তুমি ওয়ার্ক করছো। তো এই জিনিসগুলোর মেন উদ্দেশ্যই হলো এটাই যে আলটিমেটলি এনার্জিকে জানা। কারণ যদি আজকে এনার্জি না থাকে পৃথিবীর কোনো বস্তুই কিচ্ছু করতে পারবে না, সে যাই হোক না কেন, সেটা কিছু কাজেরই হবে না। যদি এনার্জি সেই সিস্টেমটাতে বা সেই বডিটার মধ্যে না থাকে তাহলে আমার কোনো কাজই নেই সেই জিনিসটাকে নিয়ে। এখন যেই মুহূর্তে আমরা এনার্জির কথা বলি, দুটো এনার্জির কথা মাথায় আসবে, একটা হলো কাইনেটিক এনার্জি আর একটা হলো পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আমরা জানি যে যখন কোনো একটা বস্তু কাইনেটিক্সের মধ্যে থাকে বা মানে সে মোশনের মধ্যে আছে, তার মধ্যে একটা বাই ভার্চু অফ ইস মোশন সেখানটাতে একটা এনার্জি ক্রিয়েট হয় এবং সেই যে এনার্জি, সেই এনার্জিটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। আর যখনই কোনো একটা পার্টিকেল রেস্টে থাকে বা কোনো বডি রেস্টে থাকে, তো বাই ভার্চু অফ ইস রেস্ট সেইখানে যে এনার্জিটা তার মধ্যে ক্রিয়েট হয় সেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি। এখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কখনো ইলেকট্রোস্ট্যাটিক কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলি না। তার কারণটা হচ্ছে এটাই যে এই পুরো চ্যাপ্টারটায় ডিল করা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স নাম। স্ট্যাটিক কথাটার অর্থই হলো উইচ ইজ অ্যাট রেস্ট। তুমি যখন চার্জকে নিয়ে রেস্ট অবস্থায় রেখে দিয়ে তার পুরো প্রপার্টিসগুলোকে আইডেন্টিফাই করছো, তার ফোর্সের টাইপস এটসেট্রা এগুলোকে তুমি জানছো, স্ট্যাটিক কন্ডিশনে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তো যেহেতু এটা স্ট্যাটিক কন্ডিশনে আছে, তুমি কখনোই এখানটাতে এটা বলবে না যে এখানটাতে ইলেকট্রোস্ট্যাটিক কাইনেটিক এনার্জি। এখানে যা কিছু কথা হবে সেই সমস্ত কথাগুলোই হবে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা পড়া হয় একটা চার্জের মধ্যে, একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে, সেইটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। এখন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিকে একটুখানি বুঝতে গেলে তোমাকে এটাও জানতে হবে যে কয়েকটা টাইপের ফোর্স হয়। একটাকে বলা হয় কনজারভেটিভ, একটা হলো নন কনজারভেটিভ, একটা হলো এক্সটার্নাল ফোর্স, নিউক্লিয়ার ফোর্স। এই টাইপের ফোর্সগুলো হয়। কনজারভেটিভ ফোর্স বলতে আমরা এটাকে জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স, আমরা যেটা পড়ে এসেছি কনজারভেটিভ ফোর্স একটা। এছাড়াও যেটা আমি এখন পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্প্রিং ফোর্স, সেটাও কনজারভেটিভ ফোর্স। এই ফোর্সগুলোর স্পেসিফিক্যালি একটা নেচার থাকে, সেটা হলো যে এদের জন্য যে ওয়ার্ক ডান তুমি করবে সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে। তুমি যেই কোনো পাথের মাধ্যমে তুমি যাও না কেন, আলটিমেটলি যে ওয়ার্ক ডানটা তুমি পাবে সেই সিস্টেমটাতে, সেই ওয়ার্ক ডানটা তুমি সবসময় এটাই পাবে যে দ্যাট উইল বি ইকুয়াল টু কত না তার মধ্যে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, অলওয়েজ তার উপরে ডিপেন্ড করবে। এখানটা কখনোই তার উপর ডিপেন্ড করে না, মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক ডান পাওয়া যায়। এর আরেকটাও নেচার হয়, যে নেচারটা আমাকে এটা বলে যে যখনই একটা কোনো কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে আমি কোনো ওয়ার্ক ডান করব, তখন সেই ওয়ার্ক ডানের যে ভ্যালুটা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দি পার্টিকেল অথবা অফ দি সিস্টেম। এখানটা মনে রাখার মতো কথা হলো এটাই যে এখানটাতে নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হয়, যেটা অনলি ফর কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে হয়। এখন প্রথমত আমি যখন কোথাও ওয়ার্ক করছি তখন সেটা এনার্জিতে কনভার্ট হবে কেন, এটা একটা ডাউট আছে মাথাতে, যেটা ওয়ার্ক এনার্জি থিওরি আমাকে বলে যে ওয়ার্ক ডান বাই দি নেট ফোর্সেস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমাকে এটা ওয়ার্ক এনার্জি থিওরেম বলেও দেয়। তো প্রথমত যখন তুমি ওয়ার্ক করছো কোথাও, তখন তুমি তোমার এনার্জিকে ইনভেস্ট করছো। তো ওয়ার্ক এনার্জি থিওরেম জিনিসটাতে বেসিক্যালি ওটা কিন্তু এনার্জি কনজারভেশনেরই একটা ফর্ম বলতে পারো। এটা এনার্জি কনজারভেশনকে কিন্তু নেগলেক্ট করছে না বা তাকে ডিসওবে করছে না, তাকে মেনেই চলছে। যখনই তুমি ওয়ার্ক করছো তখনই তুমি সেই সিস্টেমটাতে নিজের একটা এনার্জিকে তুমি ইনভেস্ট করলে। যে এনার্জিটাকে তুমি ইনভেস্ট করলে সেই এনার্জিটা কখনোই ওয়েস্টেড হয় না। তো সেই এনার্জিটা কোনো না কোনো একটা ফর্মে যেইখানে তুমি ইনভেস্ট করলে তার মধ্যে রিফ্লেক্ট করতে স্টার্ট করে। এখন হতে পারে যে কোনো একটা বডি রেস্টে ছিল, তার মধ্যে একটা মোশন চলে এলো, কোনো একটা বডি মোশনে ছিল তার মধ্যে রেস্ট চলে এলো, কোনো একটা বডি মোশনে ছিল তার স্পিড কমলো বা বাড়লো, যা খুশি হতে পারে। মোট কথা এইটা হচ্ছে তার মধ্যে একটা এনার্জি ট্রান্সফার হলো থ্রু ইউ, এবং তোমার জন্য মানে তোমার থেকে যে এনার্জিটা ট্রান্সফার হলো সেটা কীভাবে না বাই ভার্চু অফ ইউর ওয়ার্ক। তুমি একটা কোনো কাজ করলে সেই সিস্টেমটার উপরে, এবং সেই কাজ করার জন্য তোমার যে এনার্জি সেটা ওই সিস্টেমে ট্রান্সফার হলো, যেটা আমাকে ওয়ার্ক এনার্জি থিওরেম পাতি কথায় বলে। এখন সেই সিস্টেমটা কি এখানেও ওবে করা। দেখো
আমাকে পোটেনশিয়াল এনার্জি বলতে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বলতে যেটা আমরা বুঝি সেটা হলো যে কোনো একটা চার্জকে আমি একটা ইনফাইনাইট থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে এলাম, এবং যখন নিয়ে আসছি আমি, তো সেইখানে আনতে গিয়ে আমার যেই পরিমাণ কাজ করলাম সেই কাজটাকেই আমি বলবো যে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট করলো সেটা। এখন যদি আমি দেখি, আমি যদি পোটেনশিয়ালের রেসপেক্টে দেখি, আমরা জানি যে যখনই কোনো একটা আমি কাজ করি কোনো সিস্টেমে, তার ভ্যালুটা আমরা পড়েছিলাম যে মাইনাস কিউ ইন্টু ভি হয়ে যায়। তো মাইনাস কিউ ইন্টু ভি যদি ওয়ার্ক ডান হয়, সো অবভিয়াসলি আমি বলতে পারি যে সেই পয়েন্টে তার পোটেনশিয়াল কত হবে, পোটেনশিয়াল এনার্জি দ্যাট উইল বি ইকুয়াল টু কিউ ইন্টু ভি। সামনে মাইনাস ছিল, তারপরে আর একটা মাইনাস আসবে, কেন? কারণ নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো ওখানটা পোটেনশিয়াল এনার্জি তার চেঞ্জ কত হলো, ওয়ার্ক ডানটা কত, ওয়ার্ক ডানটা হলো মাইনাস কিউ ইন্টু ভি, তার সামনে আবার একটা মাইনাস দেবে, সো প্লাস কিউ ইন্টু ভি। তো ওখানে ওর পোটেনশিয়াল কত হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু প্লাস কিউ ইন্টু ভি। ঠিক আছে, এবারে মাথায় আরেকটা কোয়েশ্চেন আসতে শুরু করে এই পয়েন্টটার পর থেকে, সেটা হলো যে আমার হঠাৎ করে কি দরকার আমি ইনফাইনাইট থেকে নিয়ে আসবো? এমন তো কোনো কাজের দরকার নেই যে আমি ইনফাইনাইট থেকে নিয়ে আসবো, আমি হঠাৎ করে আমার কি মাথায় চাপলো? প্রথমত ইনফাইনাইট থেকে বাস্তবে প্র্যাকটিক্যাল করার সময় তুমি কখনো ইনফাইনাইট থেকে কোনো চার্জকে নিয়ে আসছো না। এটা ম্যাথামেটিক্যালি একটা অ্যাপ্রোচ যে তুমি ইনফাইনাইট থেকে নিয়ে আসছো চার্জটাকে, বাস্তবে কিন্তু চার্জকে ইনফাইনাইট থেকে নিয়ে আসা হয় না। তাহলে আমি কেন ইনফাইনাইটের কথাটা বলছি এই কারণে, দেখো আমরা স্প্রিং ব্লক সিস্টেম পড়েছি অলরেডি। আমরা জানি যে যদি এইখানে একটা স্প্রিং ব্লক সিস্টেমকে আমি রেখে দিই, ধরো এই একটা ওয়াল আছে, এইখানে একটা স্প্রিং রাখা আছে, এই স্প্রিংটাকে এখন আমি তার ন্যাচারাল লেন্থের মধ্যে রেখে দিয়েছি। এটাকে আমি কোনোভাবে কম্প্রেস করিনি, কোনোভাবে ইলংগেটও করিনি, কোনোভাবে ইলংগেট করিনি। তার মানে এই যে স্প্রিং ব্লকটা আছে এর ওপর নেট ফোর্স এখন টোটাল 0। তো যদি এর ওপর ফোর্স 0 হয়, তার মানে আমি যদি এই স্প্রিং ব্লকটার সামনে কোনো একটা আরেকটা ব্লককে রেখে দিই, যে কোনো একটা অন্য ব্লককে তুমি রেখে দাও এটার সামনে, সেই ব্লকটাকে কোনোভাবেই এই স্প্রিং ব্লকটা সামনের দিকে ধাক্কা দিতে পারবে না, সামনের দিকে কোনোভাবেই ধাক্কা দেবে না। তার কারণ এই স্প্রিং যেটা আছে সেই স্প্রিংটার মধ্যে এখন কোনোভাবে আমি কোনো এনার্জি দিয়ে রাখিনি। কিন্তু এই যে স্প্রিংটা আছে না, এই স্প্রিংটা কিছুক্ষণ পরে এই ব্লকটাকে ধাক্কা দিতে শুরু করবে, এবং তার কারণ আছে। তার কারণটা হলো এটাই যে যেই মুহূর্তে তুমি এই কাজটা করতে শুরু করলে, যে এই যে স্প্রিংটা ছিল এই স্প্রিংটাকে কম্প্রেস করে দিলে, এই স্প্রিংটা এখন কম্প্রেসড হয়ে গেছে। এই যেই কম্প্রেশনটাকে তুমি করলে, তারপরে এই ব্লকটার সামনে যেই মুহূর্তে তুমি রেড ব্লকটাকে রেখে দেবে এবং তুমি এর ওপর কম্প্রেশনটাকে ছেড়ে দেবে, সেই মুহূর্তে দেখা যাবে যে এই যে সামনের ব্লকটা ছিটকে সামনের দিকে চলে আসবে। এটা তো হবে কিনা বলো? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, এটা হবে। তো এবার এই যে ঘটনাটা হলো, এই ঘটনাটা ঘটলো কেন, বা আগের ঘটনাটা ঘটছিল না কেন? আগের ঘটনাটা ঘটছিল না আর এটা ঘটলো, তার কারণটা হলো একটাই, সেটা হলো যে ফোর্স গিভেন বাই ইউ। তুমি এই যে স্প্রিংটা ছিল তার নেচারের এগেনস্টে ফোর্স দিয়েছিলে। স্প্রিং কখনোই চায়নি সে কম্প্রেসড হবে। আজকে যদি তোমাকে আমি এটা বলি যে তুমি যেটা তোমার নর্মাল টেন্ডেন্সি, জীবনে যা কিছু করার তোমাদের প্রত্যেকের একটা নর্মাল টেন্ডেন্সি থাকবে, আমারও থাকবে, কারণ প্রত্যেকের একটা ইচ্ছা। সেটা আমার ইচ্ছা হতে পারে যে আমি একটা হয়তো লং ড্রাইভে চলে গেলাম, তাই না? কিংবা ইচ্ছা হলো যে আমি এখন পাহাড়ের মধ্যে হাঁটতে শুরু করলাম, তো এটা আমার ইচ্ছাটা হলো, আমি কাউকে প্রকাশ করলাম। তো আমার এখন সেটা অপোজিশন এলো সামনের থেকে যে না, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে খুব চাপের অবস্থা হতে পারে, কি এই অনেক প্রবলেম হতে পারে, আমাকে সবাই বললো। তো যেই মুহূর্তে এটা বলবে, আমার মধ্যে তো ভাই রাগ শুরু হবে, তাই না? কারণ আমার নেচার ছিল ওইখানে যাওয়াটা, আর আমাকে আটকালো আমার নেচার থেকে, কেউ আমাকে রেজিস্ট করছে সেই নেচারটাকে অ্যাকসেপ্ট করার জন্য। তো অবভিয়াসলি আমার মধ্যে রাগ সৃষ্টি হবে, এবং সেই রাগটার জন্য হতে পারে যে আমি হয়তো এক্ষুনি কিছু ভেঙে দিলাম সামনের কিছু, যেটা সিনেমাতে দেখায়, তাই না? বাস্তবে তুমি তো আর সিনেমাতে যেরকমটা দেখায় ওরকম ধরা চীনামাটির ভালো ভালো জিনিসগুলোকে ভাঙতে পারবে না। তুমি ভাঙলে তোমাকে তোমার মা ভেঙে দেবে। তো যে কারণটা শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে তো সম্ভব নয়। কিন্তু ধরো ওরকম ধরা হলো, তুমি সব কিছু ভাঙতে শুরু করলে, ওটার কারণটা ছিল এটা যে তোমার যে নেচার সেটাকে অপোজ করা। যদি তোমার সেই নেচারটাকে, তোমার সেই ইচ্ছাটাকে অপোজ না করতো, তুমি এগুলো ভাঙতে না। অর্থাৎ তোমার যে নেচার বা প্রকৃতিতে প্রত্যেকের যা নেচার, সেই নেচারকে তুমি যতক্ষণ অপোজ করবে ততক্ষণ অবধি সে কোনোভাবেই বাকি কোনো কিছুকে ডিস্টার্ব করতে যাবে। সে তার নিজের জীবনে নিজের ছন্দে খুব আনন্দে থাকে। স্প্রিংটাও প্রথমে তার নিজের জীবনে খুব ভালোভাবে ছিল, কোনো প্রবলেম ছিল না। এবার তুমি করলে এটা যে তুমি এই স্প্রিংটাকে এদিক দিয়ে একটা ফোর্স দিলে, এবং ফোর্স দিয়ে স্প্রিংটাকে কম্প্রেস করেছো। স্প্রিংয়ের নেচার কিন্তু বাস্তবে এটা একদমই ছিল না যে সে কম্প্রেসড হবে, তুমি করলে তাকে কম্প্রেস। তো যেই মুহূর্তে তুমি তাকে কম্প্রেস করলে, তোমার যে ফোর্সটা ছিল সেই ফোর্সটা এই সিস্টেমটার উপর একটা ওয়ার্ক করলো। এবং আমি একটু আগে বললাম যে যখন তুমি ওয়ার্ক করো, তোমার
যে এনার্জি, সেই এনার্জিটা আলটিমেটলি অন্য সিস্টেমের মধ্যে ট্রান্সফার হয়, আর এই ট্রান্সফারের প্রসেসটাই হলো তোমার ওয়ার্কের মাধ্যমে এনার্জি ট্রান্সফারটা হবে। তোমার এনার্জি ট্রান্সফার হয়েছে, একটা ওয়ার্ক হয়েছে, যেই কারণে এই যে স্প্রিংটা সে কম্প্রেসড হয়ে গেছে। যখনই কম্প্রেসড হয়েছে, তুমি তার নেচারের এগেনস্টে গিয়ে কাজ করেছো, তারও তো মনে মনে রাগ হবে, এবং তার মধ্যে সেই রাগটা কি না, তোমার যে এনার্জিটাকে তুমি সাপ্লাই করেছো ইন দ্য ফর্ম অফ ইউর ওয়ার্ক, সেইটা তার মধ্যে স্টোরড হবে, যেটাকে আমরা স্প্রিং পোটেনশিয়াল এনার্জি বলি, হাফ kx² বলা হয়। এখন এই যে এনার্জিটা তার মধ্যে স্টোরড হয়ে গেল, যেই মুহূর্তে তুমি এই অ্যাপ্লাইড ফোর্সটাকে ছাড়বে, সেই মুহূর্তে ও চাইবে যে আমি আবার আগের ফর্মে ফিরে যাই, আমার এই ফর্মে থাকতে ভালো লাগছে না, এবং সে আগের ফর্মে ফিরে যাবে, এবং এই যে ব্লকটা সেটাকে ধাক্কা মেরে বাইরের দিকে পাঠিয়ে দেবে। এখন এই যে আগের ফর্মে ফিরলো, কেন ফিরলো? একটা স্প্রিং, তার মধ্যে কোনো জীবন নেই, একটা নন লিভিং কোয়ান্টিটি, সেটা সে হট করে সামনের দিকে কেন যাবে? তার কারণটা হচ্ছে এটাই যে তুমি তাকে এনার্জি দিয়েছো, এবং সেই এনার্জিটা তার নিজের নয়, তো যথারীতি সে আবার সেই এনার্জিকে ইউটিলাইজ করবে, আগের ফর্মে চলে যায়। এটাই নেচারের নিয়ম, যে কোনো বস্তুর ক্ষেত্রে এটাই হয়। আরও ভবিষ্যতে তোমরা নেটে সার্চ করলে করতে পারবে যে বাস্তবে এই যে এনার্জিটা স্টোরড হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, যেটা স্প্রিংয়ের মধ্যে স্টোরড হয়। যখনই স্প্রিংকে কম্প্রেস করো, ইলংগেট করো, যে এনার্জিটাকে তোমরা স্টোরড বলো যে স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, বাস্তবে সেটাও কিন্তু একটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। তো অর্থাৎ আমি যখন এই ফোর্সটাকে বা এইখানে যে এনার্জিটা ছিল সেটাকে যখন আমি জানতে চাইলাম, আমি জানলাম কি করে না, আমি ক্যালকুলেট করলাম কি করে? আমি ক্যালকুলেট করলাম এইভাবে যে ইনিশিয়ালি এখানে তার 0 ছিল, এখন এখানে কিছু একটা ফর্ম এলো হাফ kx²। এই ভ্যালুটাকে জানার জন্য আমাকে তো একটা 0 কোয়ান্টিটি ধরতে হবে কোথাও একটা, তাই না? ধরতেই হবে, কারণ আমি যদি এখন বলি 10, তো আমাকে সবসময় এটা সামনের লোক জিজ্ঞেস করবে 10 তুমি বলছো, তার মানে সেই 10টাকে বলছো কার রেসপেক্টে। সো অবভিয়াসলি আমি যদি 10 একটা বলি যে এখানে 10 কোয়ান্টিটি, বা ধরো আমি বললাম যে 10 সেন্টিমিটার, সো অবভিয়াসলি আমি 0 থেকে 10টাকে স্টার্ট করছি। অর্থাৎ যখন তুমি স্প্রিংয়ের পোটেনশিয়ালকে বলছো, তার জন্য তোমাকে একটা 0 পয়েন্টকে তোমাকে স্পেসিফাই করতে হচ্ছে। 0টা কোনখানে? যখন তার ন্যাচারাল লেন্থে ছিল, তার পোটেনশিয়াল এনার্জি তখন 0 ছিল। স্বাভাবিকভাবে যখনই তুমি একটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির কথা বলবে, তোমাকে তার জন্য একটা কোনো 0 পয়েন্টকে ইন্ডিকেট করাতে হবে, যেখানটাতে সেই মানে চার্জের পোটেনশিয়াল এনার্জি 0 ছিল, সেইখান থেকে আনছো একটা কোনো পয়েন্টে, এবং তার জন্য ওয়ার্ক ডান করা হলো। সেইখানে সেই ওয়ার্কটা করার জন্য তুমি বলবে যে এত ভ্যালু হয়েছে, এতটা আমি ওয়ার্ক ডান করেছি, এখানকার পোটেনশিয়াল এনার্জি হলো এইটা। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম আমি এতক্ষণ ধরে? সবার কাছে ক্লিয়ার তো? ঠিক আছে, ছাত্র কি বুঝতে পারলে? তুমি তো এক্ষুনি এলে। যাই হোক, হ্যাঁ, এটা হলো তোমার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। এর আগে ইন্দ্রাণী আসার আগে একটা প্রবলেমও করিয়ে দিয়েছিলাম, ইন্দ্রাণী ভিডিওটা দেখে নেবে যদি পেয়ে যাও। ওই আগের দিনের T1 T2 যে মানে উইথগুলো দিয়ে কোয়েশ্চেন করাচ্ছিলাম লাস্টে, ওইটার ওপরে আর একটা প্রবলেম, যেখানে তোমার ওই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ওপর ছিল কোয়েশ্চেনটা, একবার দেখে নেবে তুমি ভিডিওতে। তো এটাই তো আমি যেটা বলছিলাম, সেটা হলো যে তার মানে এই যে যখন আমি একটা কোনো চার্জকে ইনফাইনাইট থেকে একটা কোনো পয়েন্টে নিয়ে এলাম, যেমন ধরো এই কিউ চার্জটাকে আমি ইনফাইনাইট থেকে এই পয়েন্টে নিয়ে এসেছি, এবং এটাকে আনতে গিয়ে আমার একটা কাজ করতে হয়েছে। প্রথমে এই চার্জটাকে আমি এখানে আনলাম, সেকেন্ডে আমি আবার একটা চার্জকে এখানে নিয়ে আসবো, তারপরে আবার একটা চার্জকে এখানে নিয়ে আসবো, এবং এইভাবে আমি একটা কনফিগারেশন ড্র করলাম বা একটা কোনো সিস্টেমকে তৈরি করলাম। ভেবে দেখো, এই সিস্টেমটাকে যখন আমি তৈরি করা স্টার্ট করছি, এইখানে একটা কিউ চার্জ ছিল, এইখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখানো আছে, তার মানে অবভিয়াসলি এখানে অন্য কোনো একটা চার্জ বা অন্য কোনো একটা সিস্টেম ছিল, চার্জ ডিস্ট্রিবিউশন ছিল, যে ইলেকট্রিক ফিল্ড এখানে দিচ্ছিল। আমি পজিটিভ চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসছিলাম, আমাকে এর এগেনস্টে ওয়ার্ক ডান করতে হচ্ছিল, এগেনস্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে। এবং এখানে যখনই আমি নিয়ে এলাম এটাকে এর এগেনস্টে ওয়ার্ক ডান করে, অর্থাৎ এই কনফিগারেশনটাকে আমি তৈরি করতে গেলাম, সেই কনফিগারেশনকে তৈরি করতে গিয়েই তো এর মধ্যে একটা এনার্জিকে আমি স্টোর করলাম, যেইটা আমি এর ক্ষেত্রে করছিলাম, তাই না? একে ইলংগেট করছিলাম বা কম্প্রেস করছিলাম। তো ওই ইলংগেটেড কনফিগারেশন বা কম্প্রেশনওয়ালা যে কনফিগারেশন, সেটাকে তৈরি করতে যাওয়ার জন্যই ওর মধ্যে একটা এনার্জি স্টোর হচ্ছিল। সেম সিচুয়েশন এখানটাতে হচ্ছে, একটা চার্জকে তুমি এখানে নিয়ে আসছো, একটা কনফিগারেশন তৈরি করছো, সেটা তৈরি করতে যাওয়ার জন্যই এর মধ্যে একটা এনার্জি স্টোর হচ্ছে এই পয়েন্টে, যেটাকে তুমি বলছো কি না ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি অফ দিস চার্জ। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? পারলে কি পারলে না বলো? এখন যদি এই পার্টটা, আচ্ছা তোমরা প্রত্যেকে বোর্ডের লাস্ট অবধি দেখতে পাচ্ছ তো সবাই? এই পোর্শনটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। দাঁড়াও এক সেকেন্ড।
এই এখন সবার ক্লিয়ার তো পুরোটা বোর্ডটা? ঠিক আছে, যেটা আমি বলছিলাম, তো যখন আমি একটা কোনো পার্টিকেলকে এখান থেকে মানে চার্জকে এখান থেকে ইনফাইনাইট থেকে ওই রিজিয়ানের মধ্যে আনতে গেলাম, তো সেই ক্ষেত্রে যেটা পাওয়া যায় যে যদি ওই রিজিয়ানটার যে পয়েন্টটা আমি আনলাম যদি এই পয়েন্টের পোটেনশিয়াল ভি হয়, আমরা জানি যে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু কিউ ইন্টু ভি, তাই না? এটাই হবে। এখন কেন হবে সেটাকে আমি একবার বলে দিচ্ছি, কেন কিউ ইন্টু ভি হবে। দেখো আমরা জানি যে ওয়ার্ক ডান মানে কত, ওয়ার্ক ডান মানে হচ্ছে যে কত না, দ্যাট উইল বি ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই হবে। এখন ফোর্স মানে কত, ফোর্স মানে হচ্ছে এইটাই যে তোমার কিউ ইন্টু ই, সেটাই হলো এর উপরে অ্যাপ্লাইড ফোর্স যদি ইলেকট্রিক ফিল্ডটা ই হয়। আচ্ছা আমি যে ওয়ার্ক ডানটা করছি, আচ্ছা এখানে কিউ ইন্টু ই যদি দেখি, কিউ ইন্টু ই সেটা হচ্ছে সামনের দিকে ইলেকট্রিক ফিল্ডটা, তাই না? আমি নিয়ে যাচ্ছি উল্টো দিকে, সো অবভিয়াসলি যদি আমি সামনের দিকে ইলেকট্রিক ফিল্ড দেখি আর নিয়ে যাই উল্টো দিকে, তার মানে ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, সো সামনের দিকেটা আমি নেগেটিভ লাগিয়ে রাখলাম এখানটাতে, ইন্টু ডি। এবার আমাকে বলো ই ইন্টু ডি এর মানে কি ছিল, মাইনাস ভি, লিখতে পারি এটাকে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, তাই না? তার মানে ই ইন্টু ডি মানে মাইনাস ভি লিখতে পারি। যদি আমি ই ইন্টু ডি মানে মাইনাস ভি লিখি, অর্থাৎ এখানটাতে আমি বলতে পারি ই ইন্টু ডি এর মানে মাইনাস ভি, অর্থাৎ এই মাইনাস ভি অ্যান্ড এই মাইনাস প্লাস হবে এবং ফাইনালি আমি পাবো কত, দ্যাট উইল বি ইকুয়াল টু কিউ ইন্টু ভি। বুঝতে পারলে জিনিসটা সবাই? ঠিক আছে, অর্থাৎ যখন আমি এই পয়েন্ট একটা কোনো চার্জকে এইখান থেকে এই পয়েন্টে নিয়ে এলাম, যদি ওই পয়েন্টের পোটেনশিয়াল ভি এ হয়, তাহলে আমি ওয়ার্ক ডান কত করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ। আর এই যে ওয়ার্ক ডানটা আমি করলাম, আমি বললাম যে সেটাই এই চার্জের মধ্যে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়ে থাকবে। অর্থাৎ এই যে চার্জটা তার পোটেনশিয়াল এনার্জি কত হবে, ইউ, দ্যাট উইল বি ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ। বোঝা গেল ব্যাপারটা কি? আচ্ছা, এবার এই যে কিউ ইন্টু ভি এ এইগুলোকে আমরা বললাম, আর তার আগে একটা কথা আমি এটাও বলছিলাম যে পোটেনশিয়াল সেটা একটা পার্টিকুলার পয়েন্টের জন্য পার্টিকুলার ভ্যালুর হবে। তুমি পয়েন্টকে চেঞ্জ করো, আজকে তুমি যদি আমাকে এটা বলে স্যার আমি এখানে আনবো না, এনো না, অসুবিধা কী আছে? তুমি এই চার্জটাকে এখানে নিয়ে এসো না, চাপের কোনো ব্যাপার নেই, এখানে নিয়ে এসো, কোনো ব্যাপার না। যেই মুহূর্তে তুমি এই চার্জটাকে ওখানে নিয়ে যেতে, যখনই এই চার্জটাকে তুমি এখানে নিয়ে আসবে, তখন হবে কি, তখন এই কেসটা হবে যে এই যে পয়েন্টটা, যদি এটাকে আমি বি পয়েন্ট বলি, তো অবভিয়াসলি আমি বললাম যে বিভিন্ন পয়েন্টের পোটেনশিয়াল বিভিন্ন হবে, তো তার মানে এইখানে যা পোটেনশিয়াল হবে এখানে পোটেনশিয়াল ডিফারেন্ট কিছু ভ্যালু হবে। যদি আমি ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশনগুলোকে নোটিস করি, আমি কমন সেন্স লাগে এটাও বলতে পারি যে এইখানকার পোটেনশিয়াল বেশি হবে নাকি কম হবে, বি এর পোটেনশিয়ালটা এর থেকে বেশি হবে, তাই না? কারণ হায়ার টু লোয়ার ইলেকট্রিক ফিল্ড মুভ করে। তাহলে এইটা যদি পোটেনশিয়াল বেশি হয়, তো কমন সেন্স লাগিয়ে তুমি বলো না যে এইখানে যদি পোটেনশিয়ালটা বেশি হয়, তাহলে কিউ ইন্টু ভি এই ভ্যালুটা এইখানে বেশি হবে নাকি এইখানে বেশি হবে, কোন পয়েন্টে বেশি হবে, এ না বি? বিতে বেশি হবে, তোমার ওয়ার্ক ডান বেশি হবে। আবার উল্টো লজিকে অ্যাপ্লাই করো, এটা তো হলো পোটেনশিয়াল দিয়ে। আরেকটা লজিক আমি বলেছি, সেটা হলো যে যত বেশি তুমি ওয়ার্ক ডান করবে চার্জটাকে ইনফাইনাইট থেকে ওই পয়েন্টে নিয়ে আসতে গিয়ে, তত বেশি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, কারণ সেই চার্জটা তত বেশি রাগ হচ্ছে তার মধ্যে, তাই না? কারণ হলো যে সে যেতে চায় না ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে, কারণ সে পজিটিভ চার্জ, সে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে যেতে চায় না। তুমি তাকে নিয়ে যাচ্ছ, তার মধ্যে রাগ বাড়ছে মানে তার পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তুমি নিয়ে যাও এটাকে এইখান থেকে এইখানে, যখনই এইখান থেকে এখানে তুমি নিয়ে গেলে, প্রথমত ইলেকট্রিক ফিল্ডের যে মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা সেটা কোনখানে বেশি পাবে, বিতে পাবে নাকি এতে পাবে, কোনখানে বেশি পাবে? বিতে। তার কারণ এই যখন আমি বিতে নিয়ে যাচ্ছি, তার মানে বেসিক্যালি যেটা সোর্স তার কাছাকাছি নিয়ে আসছি, তার কাছাকাছি নিয়ে আসছি মানে আমি বেসিক্যালি হাই ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের মধ্যে নিয়ে আসছি। যত বেশি আমি হাই ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের মধ্যে নিয়ে আসবো, তত বেশি আমি অপোজিশন ফেস করাচ্ছি একে, তত বেশি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? তো যথারীতি এটাকে এইখান থেকে এখানে আনতে গেলে বেশি ওয়ার্ক ডান হবে, তুমি এখান থেকে আরও কাছে নিয়ে যাও না সিতে, আরও বেশি ওয়ার্ক ডান করতে হবে তোমাকে, বুঝতে পারলে? তো এই হলো কন্ডিশনটা। তো বেসিক কনসেপ্ট হলো এটাই যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ইট ইজ ডিফাইন্ড ফর আ কনজারভেটিভ ফিল্ড, যেটা আমি একটু আগে বললাম। শুধুমাত্র যে কনজারভেটিভ ফিল্ডের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করা তা নয়, যে কোনো কনজারভেটিভ ফোর্স ফিল্ড তোমার সামনে থাকলে তুমি তার জন্য পোটেনশিয়াল এনার্জি টার্মটাকে ইন্ট্রোডিউস করতে পারো। আর এটাই হলো কারণ আমরা যখন গ্র্যাভিটেশন পড়েছি সেইখানেও আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পড়েছি, যখন আমরা স্প্রিং ফোর্স পড়েছি সেই ক্ষেত্রেও স্প্রিং পোটেনশিয়াল এনার্জিকে পড়েছি। নেক্সট, ইট ইজ আ রিলেটিভ প্যারামিটার। কেন রিলেটিভ প্যারামিটার? রিলেটিভ প্যারামিটার তার কারণ আছে। দেখো আমি এই কারণে বললাম, আমি বললাম যে আমি ইনফাইনাইটটাকে জিরো ধরেছি, চলো ওটাকে তুমি বাদ দাও, তুমি নর্মাল যেটা আমরা নর্মাল পোটেনশিয়াল এনার্জি বলতে mgh দেখি, তুমি সেইটাকে দেখে বোঝো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো
পোটেনশিয়াল এনার্জি যখনই তুমি পাবে অলওয়েজ সেটা কিন্তু একটা রিলেটিভ প্যারামিটার। তার কারণটাকে দেখো, কারণ হলো এটা, দেখো এইখানে একটা বস্তু রাখা আছে এম, যার মাস, সেটাকে আমি এখানেও রাখলাম এম, আর একবার আমি এখানে রেখেছি এম। এবারে এই যে হাইটটা, এইটাকে আমি বলে দিলাম স্মল এইচ, আর এই যে হাইটটা এইখান থেকে এইটুকুনি হাইটটা, এইটাকে আমি বললাম স্মল এইচ। চলো, আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি তার ভ্যালু কত হয়, দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। এটা আমরা সবাই জানি যে এম জি এইচ হয় পোটেনশিয়াল এনার্জির ভ্যালু। এবার যখন আমি এম জি এইচ বলো পোটেনশিয়াল এনার্জি ভ্যালু, এবারে আমি ধরলাম যে এই লেভেলটা হচ্ছে জিরো পোটেনশিয়াল। যদি এই লেভেলটাতে পোটেনশিয়াল এনার্জি আমি জিরো ধরে রাখি, তাহলে এইটার কারেসপন্ডিং এই যে মাসটা আছে তার পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো তো? এমজিএইচ হবে, হবে কি না? এমজিএইচ। চলো, হয়ে গেল। এবার আমি এটা বললাম যে আমি এইখানটাতে জিরো না ধরে আমি এইখানটাতে জিরো পোটেনশিয়াল ধরবো, ধরতেই পারে, রিলেটিভ প্যারামিটার। আমি বললাম এইখানে হলো জিরো পোটেনশিয়াল। যদি এইখানে জিরো পোটেনশিয়াল হয় তাহলে দেখো এই যে মাসটা, এই মাসটার পোটেনশিয়াল এখন কত হবে, এমজিএইচ নাকি জিরো? জিরো হবে, তাই না? এটার পোটেনশিয়াল হয়ে গেল এখন জিরো। আচ্ছা, এই যে মাসটা যখন আমি এইটাকে ধরেছিলাম জিরো পোটেনশিয়াল, তখন এর পোটেনশিয়াল এনার্জি কত ছিল? জিরো ছিল। কিন্তু যখন আমি এইটাকে ধরবো জিরো পোটেনশিয়াল, তখন এর পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো তো? মাইনাস এমজি, তাই না? এমজি ইন্টু মাইনাস এইচ। যথারীতি তুমি যখন এটাকে জিরো ধরছো, তখন এই যে মাসটা তার পোটেনশিয়াল এনার্জি কত হবে যখন গ্রাউন্ড? এমজি ইন্টু টু এইচ, তাই না? মানে টু এমজি এইচ। কিন্তু যখন তুমি এইটাকে জিরো ধরলে তখন এর ভ্যালু কত হবে বলো? এমজিএইচ। অর্থাৎ একটাই পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, পার্টিকুলার পয়েন্টে কোনো বস্তুকে রাখলে তার পোটেনশিয়াল এনার্জি অনেক রকম ভ্যালু আমি পেতে পারি, ডিপেন্ড করছে আমি কোনখানটাতে জিরো পোটেনশিয়াল ধরেছি। আমি এখানটাতে ইনফাইনাইটকে জিরো পোটেনশিয়াল ধরেছি এই কারণে, কারণ ম্যাথামেটিক্যালি ইনফাইনাইটের জন্য যখন ইন্টিগ্রেশনটা করা হবে তার ভ্যালু পোটেনশিয়ালে জিরো আসবে, যেই কারণে আমি লজিক্যালি ধরেছি ইনফাইনাইটটাকে জিরো। তুমি চাইলে ধরতেই পারো যে এটা হলো জিরো পোটেনশিয়াল পয়েন্ট, কোনো অসুবিধা নেই। তুমি এখানটা জিরো পোটেনশিয়াল ধরতে পারো, এখানে ভ্যালু তখন অন্যরকম কিছুটা পাবে, বুঝতে পারলে? কিন্তু ইনফাইনাইটটা এই কারণে করা হয়, তার কারণটা হলো যে ইনফাইনাইটে ম্যাথামেটিক্যালি তোমার পোটেনশিয়ালের ভ্যালু জিরো আসবে। ক্লিয়ার? তো যেটা এখানটাতে বললাম যে ইট ইজ আ রিলেটিভ প্যারামিটার অ্যান্ড ইট ইজ দ্য এনার্জি ডিউ টু কনফিগারেশন। কনফিগারেশনটা কেন বললাম বুঝতে পারলে? আজকে তুমি কনফিগারেশনকে চেঞ্জ করবে, পোটেনশিয়াল এনার্জি ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তার কারণটা হলো এটাই যে তুমি এই চার্জটাকে দেখো না, যখন তুমি এইখান থেকে এখানে নিয়ে আসছিলে তখন আমি পোটেনশিয়াল এনার্জির ভ্যালু অন্যরকম পাচ্ছিলাম, কারণ ওয়ার্ক ডান বেশি করতে হচ্ছিল আমাকে, তাই না? তো এই কনফিগারেশনটা তৈরি করতে যখনই আমি যাব তখনই সেইখানে পোটেনশিয়াল এনার্জি আসবে ফ্রেমের মধ্যে, বুঝতে পারলে? তো ইট ইজ দ্য এনার্জি ডিউ টু কনফিগারেশন। তো দুটো এখানটাতে তোমার দুটো টার্ম আছে, একটা হলো যে সেলফ পোটেনশিয়াল এনার্জি, একটা হলো পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম। সেলফ পোটেনশিয়াল এনার্জি হলো যখন আমি এই চার্জটাকে শুধুমাত্র দেখব, এই চার্জটাকে, তখন এর এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, ওটা হলো ওর সেলফ পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম মানে কি, তুমি এই চার্জটাকে এনেছো, আরও একটা চার্জকে এখানে নিয়ে এলে, সাপোজ আমি বললাম এই চার্জটা হলো কিউ, ক্যাপিটাল Q1 চার্জ, তো এই দুটো মিলে একটা সিস্টেম তৈরি হয়ে গেল, তাই না? তো এখন এই দুটো মিলে যে সিস্টেমটা তৈরি হলো, এদের মধ্যেও একটা কিছু পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হবে পুরো সিস্টেমটার মধ্যে, তো এইটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম, বুঝতে পারলে? আচ্ছা, এই যে চার্জটাকে আনলাম, এরও তো একটা সেলফ পোটেনশিয়াল এনার্জি থাকবে নাকি? থাকবে কিনা বল? থাকবে। অর্থাৎ যখন আমি পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম ক্যালকুলেট করছি, তার মানে আমি বাই ডিফল্ট এদের যে সেলফ পোটেনশিয়াল এনার্জি সেইগুলোকে ইনক্লুড করেই নিচ্ছি, বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা। তো সেটাই বলা হচ্ছে ইট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি ডিউ টু কনফিগারেশন। এবার আমরা চলে আসছি যে পোটেনশিয়াল এনার্জি অফ আ সিঙ্গেল পয়েন্ট চার্জ ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারলে? একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ যখন আমাকে দেওয়া থাকবে, তার জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে সেইটা আমাদেরকে এখন দেখতে হবে। তো যেটা আমরা বললাম যে ওয়ার্ক ডান টু ব্রিং +1 চার্জ বা ইউনিট চার্জ বা ইউনিট পজিটিভ চার্জ +1 কুলম চার্জ লিখে নাও, দ্যাট ইজ Q ইন্টু VA। আচ্ছা, কিউটা কত? 1 কুলম, সো 1 ইন্টু VA হবে, তার মানে শুধু VA। তার মানে ওয়ার্ক ডান টু ব্রিং কিউ চার্জ কত হবে? Q ইন্টু VA। আমরা জানি যে ওয়ার্ক ডান যেটা করতে হবে সেটাই হলো তোমার তার মধ্যে স্টোরড পোটেনশিয়াল এনার্জি, সো অবভিয়াসলি পোটেনশিয়াল এনার্জি অফ ইউনিট চার্জ সেটা কত হবে না, দ্যাট ইজ ইকুয়ালস টু Q ইন্টু VA, তাই না? তো এখানটাতে জিনিস মনে রাখবে, এই যে চার্জটাকে তুমি নিয়ে আসছো,
এখানে যে তুমি প্লেস করলে এই চার্জ কিন্তু অলওয়েজ চার্জ মাস্ট বি উইথ সাইন। যদি নেগেটিভ চার্জ হয় তোমাকে মাইনাস কিউ লিখতে হবে, পজিটিভ চার্জ প্লাস কিউ লিখতে হবে, কারণ নেগেটিভ চার্জ যদি হয় সেই ক্ষেত্রে তোমার পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয়। চলো ব্যাপারটাকে ফিল করো যে নেগেটিভ চার্জ যদি হয় সেই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কেন নেগেটিভ হবে। কেউ বলতে পারবে আমাকে পোটেনশিয়াল এনার্জি কেন নেগেটিভ হবে ফর নেগেটিভ চার্জ? এটাকে তুমি বাদ দাও, এখানে নেগেটিভ দিলে নেগেটিভ চার্জের জন্য ইউটা মাইনাস আসবে, ওটা তো হয়ে গেছে, ওটা তো খুব সোজা ব্যাপার। কিন্তু আমি চাইছি ফিল করে বুঝতে পারছো কিনা, কেউ বলতে আমাকে বোঝাতে পারবে কেউ? কোন বলের দ্বারা? একদম তাই। যদি আমি নেগেটিভ চার্জকে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমার কোনো রোল নেই, আমি নেগেটিভ চার্জ নিয়ে আসবো সেই ক্ষেত্রে আমার কোনো রকম কোনো রোল থাকবে না এখানটাতে। আমি পাতি চার্জটাকে এখানে ছাড়বো, চার্জ অ্যাট্রাক্টেড হয়ে চলে যাবে। যেহেতু অ্যাট্রাক্টেড হয়ে চলে গেল, সেই চার্জটাকে কোনো একটা পয়েন্টে রাখতে গেলে আমাকে এই ফিল্ডের এগেনস্টে কাজ করতে হবে না, তাই না? ও চার্জকে অলরেডি টানছে ওইদিকে, আমাকে জাস্ট সেই চার্জটাকে ধরতে হবে সেই পয়েন্টে গিয়ে, ব্যাস সেইটুকু করলে আমার কাজ শেষ। তো এখানটাতে কে কাজ করছে? যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো ছিল সেই কাজ করবে, আমি কোনো কাজ করছি না। আমি যেহেতু কোনো কাজ করছি না সেই কারণে এই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কত আসবে? মাইনাস। বুঝতে পারলে? পোটেনশিয়াল এনার্জি মাইনাস আসছে, তার মানে ওয়ার্ক ডান কত হচ্ছে? ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ। চলো এটাকেও ফিল করো, ওয়ার্ক ডান কেন পজিটিভ হচ্ছে? প্রথমত যখন আমি পজিটিভ চার্জকে নিয়ে যাচ্ছিলাম, যখন আমি পজিটিভ চার্জকে নিয়ে আসছি এইদিকে, সেই সময় আমাকে এই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে কাজ করতে হচ্ছে নাকি ইলেকট্রিক ফিল্ডের সাপোর্ট মানে অপোজিশনে কাজ করতে হচ্ছে? এগেনস্টে কাজ করতে হচ্ছে। তো যদি আমি এগেনস্টে কাজ করি তার মানে আমি ফোর্সটা বেসিক্যালি কোন দিকে দিচ্ছি? এই দিকে ফোর্স দিচ্ছি, তাই না? ইলেকট্রিক ফিল্ড লাইন্সের এগেনস্টে, উল্টো দিকে আমি ফোর্স দিচ্ছিলাম। যে কারণে আমি এগেনস্টে ফোর্স দিচ্ছি এবং এগেনস্টে ফোর্স দেওয়ার জন্য এটার মধ্যে আমি যে ওয়ার্ক ডানটা করছিলাম সেইটা যেটা আসছিল সেইটা হচ্ছিল কত না, সেটা হচ্ছিল নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ক ডান। কারণ আমি হ্যাঁ এটাই হচ্ছিল। হুম, মানে কার্যটা তো পজিটিভ হবে যখন আমি বলের বিরুদ্ধে কাজ করি। বলের বিরুদ্ধে কার্য করছে বলে তো নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, পজিটিভ ওয়ার্ক ডান তো নেগেটিভ হবে কারণ তুমি বলের বিরুদ্ধে কাজ করছো, তাই না? বলের বিরুদ্ধে কাজ করছো, তা সেই কারণে তো পোটেনশিয়ালটা মাইনাস আসবে। চলো এইভাবে দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো একটা এক্সপ্রেশন দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে তোমার কাছে। তুমি যখনই বলের বিরুদ্ধে কাজ করছো তখনই না তুমি নেগেটিভ ওয়ার্ক ডানটা করছো, কারণ তুমি এগেনস্ট দ্য ওটা কাজ করছো, এগেনস্ট দ্য ফিল্ড কাজ করছো। বুঝতে পারলে? তুমি এইভাবে ব্যাপারটাকে বুঝতে পারো যে ওয়ার্ক ডান মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স কোন দিকে লাগছে? এর ওপর ফোর্স পজিটিভ চার্জ এই দিকে লাগছে, তুমি ডিসপ্লেসমেন্ট কোন দিকে দিচ্ছ? উল্টো দিকে। সো ওয়ার্ক ডান নেগেটিভই আসার কথা। বুঝতে পারলেন ইন্দ্রাণী? হ্যাঁ স্যার, সেটা বুঝলাম, কিন্তু স্যার মানে বলতে চাইছি যে বল দ্বারা কার্য হলে সেটা ঋণাত্মক কার্য হয়। তোমাকে এটা সবসময় দেখতে হবে, না তোমাকে দেখতে হবে তুমি সিস্টেমটার এগেনস্টে যাচ্ছ কিনা। বুঝতে পারলে? ডিরেকশনটা অলওয়েজ ইলেকট্রিক ফিল্ড ডিসাইড করবে। বুঝতে পারছো? ইলেকট্রিক ফিল্ড ডিসাইড করছে যে তুমি কোন দিকে যাচ্ছ। তুমি তো যাচ্ছ ওই দিকে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে, যেই কারণে ওর রেসপেক্টে তোমাকে বলতে হবে যে হ্যাঁ আমি নেগেটিভ ওয়ার্ক ডান করছি। ব্যাপারটাকে একটুখানি ক্লিয়ারলি ভালো করে বুঝে নাও, তাহলে জিনিসটা তোমার কাছে আরও সুবিধা হবে বুঝতে। দেখো যখনই আমরা ধরো একটা এ পয়েন্ট আছে আর এটা হলো একটা বি পয়েন্ট, এই দুটো পয়েন্টে তুমি এই কাজটা করলে যে একটা চার্জকে তুমি নিয়ে আসছো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি একটা চার্জকে তুলে নিয়ে এলে। এটাকে করতে গিয়ে তুমি একটা ওয়ার্ক করছো। এখন এই যে ওয়ার্কটা তুমি করছো, এই ওয়ার্কটা আমরা জানি যে ওয়ার্কটা মানে কত হবে না, এইখানকার যে পোটেনশিয়াল এনার্জি ছিল মাইনাস এইখানকার পোটেনশিয়াল এনার্জি, তাই না? তো এইখানকার পোটেনশিয়াল এনার্জি কত ছিল? ইউ ইন্টু ইউ এ, এখানকার কত? ইউপি। এটা হলো ওয়ার্ক ডান। এখন আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি যখন আমি চেঞ্জ বার করব, চেঞ্জ মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। অর্থাৎ আমি বলতে পারি যে ডেল্টা ইউ যেটা হবে সেটা হবে ইউ বি মাইনাস ইউ এ। আচ্ছা ইউ বি মাইনাস ইউ এ, এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে কি আসবে? ইউ এ মাইনাস ইউ বি, তাই না? আচ্ছা এর মানে কি? এর মানে হচ্ছে যে এর মানে হলো ওয়ার্ক ডান। ইউ এ মাইনাস ইউ বি মানে কি? ওয়ার্ক ডান। আমি বলতে পারি যে ডেল্টা ইউ দ্যাট ইজ ইকুয়ালস টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান, বা রিভার্স করে বলো ওয়ার্ক ডান ইকুয়ালস টু নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারলে? তো তুমি তার মানে এইখান থেকে যখন এখানে চার্জটাকে নিয়ে এলে, যখন এইখান থেকে এখানে তুমি চার্জকে নিয়ে আসছো, সেই সময় তুমি ওর মধ্যে একটা পজিটিভ পোটেনশিয়াল এনার্জি পাচ্ছ। পোটেনশিয়াল এনার্জি পজিটিভ পাচ্ছ, এর মানে হলো ওয়ার্ক ডানটা কি হতে হবে? নেগেটিভ না পজিটিভ?
বলো নেগেটিভ। নেগেটিভ, তবেই না এটা পজিটিভ হবে, বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা। স্যার তো লজিক্যাল একটুখানি ভাবনা চিন্তা করলে ক্লিয়ার হয়। প্রথম অ্যাকচুয়ালি দেখো ঘটনাটা দেখো, পোটেনশিয়াল এনার্জি যখন ইলেকট্রোস্ট্যাটিক্সের কনসেপ্টে আসে একটুখানি প্রবলেম সবারই হয়। কারণ এই কারণে প্রবলেমটা হয়, কারণ এই যে ফোর্সটা সেটা নর্মাল ফোর্স তো নয় যেগুলো আমরা নর্মাল লাইফে দেখি। আমি আজকে এক্ষুনি ধরো রাস্তায় হাঁটছি, আমার পাটা ফোর্স দিচ্ছে, তারপরে ধরো তুমি মারপিট করলে, তুমি মুখে ঘুষি মারলে, কারোর দাঁত পা সব ভেঙে গেল, ফোর্স দিলে, তো ওই সমস্ত ফোর্স আর এই ফোর্সগুলোর মধ্যে ডিফারেন্স আছে একটা, এটাকে কনজারভেটিভ ফোর্স এগুলো। তো কনজারভেটিভ ফোর্স যখন হবে তখন আমাকে সবসময় মাথায় রাখতেই হবে যে ওয়ার্ক ডান মানে হলো নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। যেখানে অন্যান্য ফোর্স যেগুলো নন কনজারভেটিভ সেখানে এটা বলা হয় যে ওয়ার্ক ডান হলো অনলি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কিন্তু এখানে নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হয়। কারণ কনজারভেটিভ ফোর্স ফিল্ডে যখনই আমি একটা কোনো বডিকে নিয়ে যাই তখন আমাকে এগেনস্ট দ্য সিস্টেম কাজ করতে হচ্ছে, যে কারণে মাইনাস ওয়ার্ক ডান করতে হবে আমাকে সেই সিস্টেমের রেসপেক্টে। ব্যাপারটা বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা। তো যেটা আমি বলছিলাম যে আমি ফোর্স দিচ্ছি কোন দিকে? এই দিকে। আচ্ছা, এই দিকে ফোর্সটা আমার অ্যাপ্লাইড ফোর্স এক্সটার্নাল বলছি এটাকে আমি, ঠিক আছে? আচ্ছা, এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা কোন দিকে লাগবে? এই দিকে, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই দিকে লাগবে, এটাকে আমি বলছি এফ স্মল এ। চলো, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের উল্টো দিকে আমার ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, যেখানে ওয়ার্ক ডান নেগেটিভ পাচ্ছিলাম, পোটেনশিয়ালটা পজিটিভ পেলাম, ঠিক আছে? এবারে আমি একটা কাজ করি, যখন আমি নেগেটিভ চার্জকে নিয়ে গেলাম, যখন আমি নেগেটিভ চার্জকে নিয়ে যাব সেই সময় কি হচ্ছে, এই নেগেটিভ চার্জটাকে এই ফিল্ড এইদিকে টানতে শুরু করছে, তাই না? নেগেটিভ চার্জটাকে ফিল্ড এইদিকে টানছে, তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তখন কোন দিকে? এইদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমাকে এই যে চার্জটা সেটাকে এই পয়েন্টে আটকাতে গেলে এই দিকে উল্টো দিকে এক্সটার্নাল ফোর্সটা এখন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই যে এক্সটার্নাল ফোর্সটাকে আমি অ্যাপ্লাই করলাম, এই এক্সটার্নাল ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যাপ্লাই করতে হচ্ছে নাকি এগেনস্টে অ্যাপ্লাই করতে হচ্ছে? ঠিক দিকে তো এক্সটার্নাল ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডে তো যেদিকে আমি চার্জটাকে নিয়ে যাচ্ছি সেদিকে কাজ করছিল, যেহেতু নেগেটিভ চার্জ। আর আমি তো চাইছি চার্জটাকে এখানে রাখতে। হ্যাঁ, তাহলে আমাকে উল্টো দিকে ফোর্স দিতে হবে না? হ্যাঁ, ওটাই তো বলছি। তাই না? তাহলে আমি এগেনস্টে কাজ করছি ইলেকট্রিক ফিল্ডের, নাকি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কাজ করছি? ইলেকট্রিক ফিল্ডে, তাই না? ইলেকট্রিক ফিল্ড যেই দিকে সেই দিকেই কাজ করছি, তার মানে ওয়ার্ক ডানটা বাই ডিফল্ট এখানে আমার পজিটিভে আসার কথা, তাই না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাই না? তো যদি ওয়ার্ক ডান পজিটিভ আসে তাহলে পোটেনশিয়াল এনার্জি কি আসবে? পজিটিভ না নেগেটিভ? বলো। নেগেটিভ আসবে না? ওয়ার্ক ডান আর পোটেনশিয়াল অলওয়েজ উল্টো হয়। ওয়ার্ক পজিটিভ হলে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, বুঝতে পারলে? ওয়ার্ক নেগেটিভ হলে পোটেনশিয়াল পজিটিভ, বুঝতে পারছো? কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান ইকুয়াল টু নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ওয়ার্ক পজিটিভ করছো, পোটেনশিয়াল নেগেটিভ পাবে। ওয়ার্ক নেগেটিভ করো, পোটেনশিয়াল পজিটিভ পাবে, বুঝতে পারলে? এখানে তুমি পজিটিভ করলে তো পোটেনশিয়াল কী পাবে? নেগেটিভ। দেখো ম্যাথামেটিক্যালি মাইনাস কিউ পুট করো, পোটেনশিয়ালটা নেগেটিভ আসবে তো। বুঝতে পারলে? পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। ওই সবার কাছে ক্লিয়ার তো এটা? সৃজি, সার্থকে ক্লিয়ার হয়েছে? সৃজিত বুঝতে পারলে? চলো, যতক্ষণ না তুমি পোটেনশিয়াল এনার্জিকে ফিল করতে পারছো একটা সিস্টেমের, ততক্ষণ অবধি তোমার কাছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা হয়ে জিনিসটা থেকে যাবে, যেটা কখনোই তোমাকে খুব ভালোভাবে কনসেপ্ট দিতে পারে না, বুঝতে পারলে? কারণ হয় কি যে তুমি বারবার ফাঁসবে যে এক্ষুনি পোটেনশিয়াল পড়ছি, এক্ষুনি পোটেনশিয়াল এনার্জি পড়ছি, পৃথিবীতে হচ্ছে নাকি, তাই না? তুমি কনফিউশনে চলে যাবে, হতে পারে তুমি কোমায় চলে গেলে, তো চাপের ব্যাপার হয়ে যায় অনেক সময়, বুঝতে পারলে? তোমাকে জিনিসটা ফিল করতে হবে যে হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি, কী দরকার এটা। তো দেখো, পোটেনশিয়াল এনার্জিটা তার মানে কী হচ্ছে, যে একটা কোনো পয়েন্টের পোটেনশিয়াল আছে, যখন তুমি সেই পয়েন্টে কোনো একটা চার্জকে নিয়ে গেলে সেই চার্জটা সেই পোটেনশিয়ালটাকে অ্যাকোয়ার করে একটা তার মধ্যে এনার্জিকে অ্যাকোয়ার করলো সেই পোটেনশিয়ালটার জন্য, তাই না? আজকে তুমি যেই পয়েন্টকে চেঞ্জ করলে সেই পয়েন্টের পোটেনশিয়ালটা অবভিয়াসলি ডিফারেন্ট কিছু একটা হবে। চার্জ ওখানে গেল, যখন ওখানে যাবে সেই পোটেনশিয়ালকে সে নিচ্ছে এবং তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি অ্যাকোয়ার করছে। যেহেতু ওই পয়েন্টের পোটেনশিয়াল একটা ডিফারেন্ট কিছু ভ্যালু, যেই জন্য ওই পয়েন্টে চার্জের পোটেনশিয়াল এনার্জি সেটাও ডিফারেন্ট কিছু ভ্যালুর একটা আসছে, বুঝতে পারলে? তার মানে পোটেনশিয়াল এনার্জি ইজ ডিপেন্ডেন্ট অন দি পোটেনশিয়াল। বুঝতে পারছো ব্যাপারটা কি আমি বললাম? চলো এবার এগুলো সব লিখে নাও। এখানটা আরও দেখিয়ে দেবে যে ইনফাইনাইট থেকে চার্জটা নিয়ে আসা হচ্ছে এখানটাতে। তো more the work done, more the potential energy.
চলো লেখো ঝটপট। সেকেন্ড ইট ইজ কোনটা? বি, ইট ইজ রিলেটিভ প্যারামিটার। ইট ইজ রিলেটিভ প্যারামিটার। ইট ইজ রিলেটিভ প্যারামিটার। স্যার বলছি যে আমার একটা কোশ্চেন ছিল, স্যার আমি ক্লাসে লাস্টে সাউন্ড আর সাউন্ড আর লাইট। লাইটে তুমি একটা কাজ করো না, আমাকে ওই ইয়েতে পাঠিয়ে দিও, ওখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। কারণ ক্লাসের মধ্যে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে কি বলতো টাইমটা একটুখানি চলে যায়, এই জন্য তুমি ওখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ওই শানুর নাম্বারটাতে পাঠিয়ে দেবে। তোমাদের কাছে আছে তো সবার নাকি এখানকার নাম্বারটা? হ্যাঁ, তো ওখানে পাঠিয়ে দেবে, আমাকে পাঠিয়ে দেবে। যতক্ষণ না তুমি কোনো জিনিসকে ভালো করে বুঝতে পারবে না ততক্ষণ তোমার ইন্টারেস্ট আসবে না, জানো তো। আজকে পোটেনশিয়াল জিনিসটাকে, পোটেনশিয়াল এনার্জি জিনিসটাকে যতক্ষণ তুমি ফিল করতে পারবে তোমার মনে হবে যে হ্যাঁ এখানে লেখা আছে ওয়ার্ক ডান টু ব্রিং পজিটিভ চার্জ, এই সেই অনেক কিছু। তোমার মধ্যে ফিল না আসলে তুমি ইন্টারেস্টই পাবে না যে ব্যাপারটা হচ্ছে কি। আর এইখানেই বললাম না, যে তোমার র্যাঙ্ক বার করছে আর যে র্যাঙ্ক বার করতে পারছে না তার মধ্যে ডিফারেন্স একটা। সেও ওই সেম বই পড়বে যেগুলো তোমরা পড়াশোনা করে আসছো, তাই না? কিছু কিছু স্ট্যান্ডার্ড বই, ডিসি পান্ডে, এইচ.সি. বর্মা, বিভিন্ন কোচিং মডিউলস, এইসব সেও পড়ে আসছে, তোমরাও পড়ে আসছো। কিন্তু আজকে তো সে খুব ভালো র্যাঙ্ক এলো আর হয়তো কেউ দিতে পারলো না র্যাঙ্কটা। ডিফারেন্সটা ওইখানেই, কার আন্ডারস্ট্যান্ডিং কত ক্লিয়ার। কারণ কোয়েশ্চেন ওইখান থেকে হয়, কোয়েশ্চেন থোড়ি না ফর্মুলার ওপর থেকে আসবে ভাই। ফর্মুলা তো তোমার জাস্ট কোয়েশ্চেন সলভ করতে লাগবে, কিন্তু কোয়েশ্চেনটা তো আসছেই আন্ডারস্ট্যান্ডিং থেকে। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার নেই, তোমার মনে হবে কোয়েশ্চেন খুব কঠিন। যার ক্লিয়ার সে বলবে ধর একদম সোজা কোয়েশ্চেন, কিছুই নেই। এইখানেই ডিফারেন্সটা হয়ে যায়। তো যতক্ষণ না তুমি বুঝতে পারবে ততক্ষণ অবধি তুমি ইন্টারেস্টও পাবে না সাবজেক্টে, আর সাবজেক্ট তোমাকে ভয় দেখাবে। এবার তুমি বলো এই পার্টটা কারোর কোনো কঠিন মনে হচ্ছে যে আমি এখানটা যা যা বললাম? কারোর মনে হচ্ছে এটা খুব কঠিন জায়গা, বিশাল ভজকট জায়গা মনে হচ্ছে কারোর? বলে দাও। হ্যাঁ, অভ্রদীপ, সাত্যকী, সৃজিত, ইন্দ্রাণী, কারোর মনে হচ্ছে এগুলো কঠিন? কি হোক আচ্ছা, না বলবে, কারণ না হলে মৌনং সম্মতি লক্ষণ একটা আছে না, যে চুপচাপ থাকলে মনে হবে যে হ্যাঁ সত্যিই মনে হচ্ছে কঠিন মনে হয়েছে। ইন্দ্রাণীর কি কঠিন মনে হচ্ছে? না স্যার, যেগুলো বলছিল সেগুলো তো আমি বলে দিলাম, মানে আপনি ঠিক করে দিন। হ্যাঁ সে ঠিক আছে, সে তো তুমি বলতে পারবে, অসুবিধা নেই। তো কঠিন ফিল হচ্ছে কিনা বলো। সাত্যকী, সৃজিতের কি অবস্থা? ঠিক আছে, ঠিক আছে, লেখো। It is the work done to bring that charge from reference to its position. রেফারেন্স মানে তুমি যেইখানটা আর কি জিরো নিচ্ছ সেইখান থেকে, বা তুমি অন্য কোনো পোটেনশিয়াল যেখানটাতে নিচ্ছ সেইখান থেকে। তো এটা অনেকেরই এই কারণে কঠিন মনে হয়। কঠিন তখনই মনে হয় যখন তুমি বুঝতে পারবে না, তখনই মনে হবে। আর স্বাভাবিক কথা, জিনিসটা এরকম, যারা বুঝতে একটুখানি না পারলেই তোমার কঠিন মনে হবে, মানে লজিক্যালি কোরিলেট করতে পারবে না। অলওয়েজ মনে রাখবে এটা কনজারভেটিভ ফোর্স।
তো এখানে সেই সমস্ত নেচার কাজ করবে যেটা একটা কনজারভেটিভ ফোর্সের প্রপার্টি হয়। এটা হয়ে গেলে বলবো একটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনটা এখানে লেখা হয়নি, আমি কোয়েশ্চেনটা ছবি তুলেছিলাম তো। সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। চলো, এটা যদি বুঝে গিয়ে লাস্ট লাইনটা কোনটা? এটা এটা চার্জ মাস্ট বি উইথ সাইন। এখানে যেটা তুমি লিখছো ইউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এখানে চার্জটাকে অবভিয়াসলি সাইন সহ লিখবে। নেগেটিভ চার্জ মাইনাস কিউ, পজিটিভ চার্জ প্লাস কিউ। তো চার্জ মাস্ট বি উইথ সাইন। হয়ে গেছে? এবার একটা কোয়েশ্চেন লেখো। কোয়েশ্চেনটা লেখো, a uniform electric field E naught, a uniform electric field E naught, a uniform electric field E naught is directed along positive y direction, is directed along positive y direction, is directed along positive y direction. লিখেছো? Full stop. Find the change in electric potential energy. Find the change in electric potential energy of a position, of a positive test charge, of a positive test charge Q naught. Find the change in electric potential energy of a positive test charge Q naught when it is displaced in the field from y equal to a, from y equal to a, y equal to a to y equal to 2a, y equal to a to y equal to 2a. লিখে গেছো? লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো কোয়েশ্চেনটা কি বলছে দেখো। বলছে একটা রিজিয়ান আছে যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখানো আছে এইভাবে, প্লাস ওয়াইয়ের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যাচ্ছে এরকমভাবে। এখন এখানে একটা পজিটিভ চার্জ আছে প্লাস কিউ নট চার্জ। এই চার্জটাকে তুমি এখানটা রেখে দিচ্ছ, ইলেকট্রিক ফিল্ড এইদিকে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড ই আছে না ই নট আছে, কোনটা বলা আছে? ই নট। আর চার্জটাকে কি বললে, কি বলা আছে নাকি শুধু চার্জ কিউ নট না ই নট, কি বলা মানে কিউ, কি বলা? কিউ নট। ঠিক আছে ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড ই নট, চার্জ হলো কিউ নট, এই দিকে আছে। এখন আমাকে বলছে সাপোজ এইখানে আমি বললাম যে অরিজিনটা হলো এইখানটাতে, সাপোজ এইখানে হলো অরিজিনটা, মানে এইখানটাতে y ইকুয়াল টু 0। তো প্রথমে এই চার্জটা এখন এই লেভেলে আছে, তো আমাকে বলা আছে এই যে লেভেলটা সেটা হলো y ইকুয়াল টু a। এইখান থেকে চার্জটাকে আমি ওপরে নিয়ে যাচ্ছি, চার্জটাকে যখন আমি ওপরে নিয়ে যাচ্ছি এটা y ইকুয়াল টু a, এটাকে ওপরে নিয়ে যাব কোনখানে না y ইকুয়াল টু 2a তে। এইখানে হলো y ইকুয়াল টু 2a, এইখানে আমাকে নিয়ে আসতে হবে চার্জটাকে। এইখানে বুঝতে পারলে, ওই কিউ নট চার্জ। তো আমাকে বলছে এই যে পুরো জিনিসটা ঘটলো, এই পুরো জিনিসটার জন্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অফ দি চার্জ কত হবে। প্রথমত কেন চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি আমাকে জিজ্ঞেস করছে, কেউ বলতে পারবে কেন জিজ্ঞেস করছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটা? তার কারণ দুটো বিভিন্ন ডিফারেন্ট পয়েন্ট। এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, আমি বলছি এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আর আমি বলেছিলাম যে যখনই কোনো একটা পয়েন্টকে দেখবো বিভিন্ন পয়েন্টের জন্য পোটেনশিয়াল বিভিন্ন হয়, সেই পয়েন্টে যখন কোনো চার্জকে আমি প্লেস করি সেই চার্জটা ওই পয়েন্টের পোটেনশিয়ালকে অ্যাকোয়ার করে এবং তার মধ্যে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি সে একটা কোনো এনার্জিকে স্টোর করে।
তো যখনই আমি দুটো ডিফারেন্ট পয়েন্ট দেখছি অবভিয়াসলি সেখানটায় দুটো ডিফারেন্ট পোটেনশিয়াল থাকবে। ডিফারেন্ট পোটেনশিয়াল তার মানে ইনিশিয়াল টু ফাইনাল ওখানে গেছে, অর্থাৎ এর মধ্যে পোটেনশিয়ালের চেঞ্জ হবে। তো ডেল্টা ইউ যেটা হবে সেইটা আমাকে বার করতে হবে কত হবে। কোয়েশ্চেনটা ক্লিয়ার? হ্যাঁ চলো দেখো রেফারেন্স কোনখানে নেবো। আমি রেফারেন্সটা নিই না, এখানটা যেখানটাতে তোমার ডিস্টেন্স জিরো সেখানটাতে পোটেনশিয়াল জিরো। তো প্রথমে আমি এটাকে নিয়ে নিচ্ছি, রেফারেন্স পয়েন্ট হলো জিরো, ঠিক আছে, জিরো পোটেনশিয়াল। কারণ আমি যখনই ডিস্টেন্স ক্যালকুলেট করবো বা পোটেনশিয়াল ক্যালকুলেট করবো এইখান থেকে এখানকার পোটেনশিয়াল আমি ইউ বলতে পারি, তাহলে এখান থেকে আরেকটা কিছু অন্য ভ্যালু বলতে পারি, তাই না? তো রেফারেন্স আমি এখানটা জিরো ধরতে পারি, আমার জন্য সুবিধা হবে। তো অলওয়েজ জিরোতে আমি রেফারেন্স নিয়ে নিলাম। চলো ঠিক আছে, আমরা জানি ফর্মুলা হচ্ছে যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি দ্যাট উইল বি ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান, তাই তো হয়? এবার তুমি আমাকে জাস্ট বলে ফেলো যে ওয়ার্ক ডান কত হচ্ছে, নেগেটিভ অফ চেঞ্জ ইন ওয়ার্ক ডান বা ওয়ার্ক ডান কত হলো এখানটাতে, বলো। এইখান থেকে এখানে নিয়ে যেতে গিয়ে ওয়ার্ক ডান কত করছে সে? ওয়ার্ক ডান মানে কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে ওটার ওপর? কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? কিউ নট ইন্টু ই। কিউ নট ইন্টু ই নট, কিউ নট ইন্টু ই নট হয়ে গেল, খুব ভালো। ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? হ্যাঁ এ হচ্ছে, তাই না? কারণ এখানে ছিল কত এ, ওখানে গেছে 2a। তো আমি লিখে দিই না ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল কত? ফাইনাল হচ্ছে 2a, ইনিশিয়াল কত? a। সো কি লিখবো আমি এখানটাতে? মাইনাস কিউ নট ই নট ইন্টু a। তো এইটা হয়ে গেল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, বুঝতে পারলে? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি এইটা। এবার মাথায় কোয়েশ্চেন আসতে স্টার্ট করবে, কী রকম কথা বললেন, চেঞ্জ ইন পোটেনশিয়াল নেগেটিভ হচ্ছে কেন? আমি যখন আগের কোয়েশ্চেনটা দেখলাম তখন পোটেনশিয়াল যখন আমি ওই পয়েন্টটাতে ফর্মুলায় দেখলাম তখন আমি এটা পাচ্ছিলাম যে পজিটিভ পোটেনশিয়াল আসছিল, এখানটাতে নেগেটিভ পোটেনশিয়াল কী করে হয়ে গেল, তাই না? ওখানে আমি পেয়েছিলাম কিউ ইন্টু ভি, পজিটিভ পোটেনশিয়াল ছিল, নেগেটিভ কী করে চলে এলো? বুঝতে পারছো আমি কি জিজ্ঞেস করছি? বুঝতে পারলে? একটু আগে কিউ ইন্টু ভি বললে তো তুমি, যেটা পজিটিভ কোয়ান্টিটি ছিল, এখানে দেখো নেগেটিভ আসছে। আচ্ছা এই যে ওয়ার্ক ডান, এই যে চেঞ্জ ইন পোটেনশিয়ালটা বার করলে তুমি একটা আমাকে কথা বলো, এই পোটেনশিয়ালটার যে চেঞ্জটা হলো কোনোভাবে তুমি এই চার্জটাকে কি এখানে নিয়ে গেছো, নাকি চার্জটা অটোমেটিক্যালি এই ইলেকট্রিক ফিল্ডের ধাক্কা খেয়ে উপর দিকে চলে গেছে? নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে গেলে তুমি? পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে, চার্জ যাচ্ছে উপরের দিকে, তুমি নিয়ে যাচ্ছ না, চার্জ অটোমেটিক্যালি যাবে, ও আচ্ছা অটোমেটিক্যালি যাবে, তাই না? সিস্টেম ওয়ার্ক করছে, বুঝতে পারলে? সিস্টেম ওয়ার্ক করলে ওয়ার্ক ডান কি আসবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে পোটেনশিয়ালের চেঞ্জ কত আসবে, পজিটিভ না নেগেটিভ? তাই আসছে, দেখো, বুঝতে পারলে? এখন তোমার মানে এটার পোটেনশিয়াল পজিটিভ হতো কখন? যখন তুমি এটাকে ওপর থেকে নিচে নিয়ে আসতে, তখন তুমি বলতে পজিটিভ ওয়ার্ক। কেন? কারণ তখন ওয়ার্ক ডান তুমি করছিলে এগেনস্ট দ্য সিস্টেম নেগেটিভ, পোটেনশিয়াল হতো পজিটিভ, বুঝতে পারলে? চলো লিখে নাও। কাল তো এক্সাম নাকি তোমাদের? কালকে এক্সাম নেই তোমাদের? ঠিক আছে, ভালো করে যেন দেবে এক্সামটা, ঠিক আছে? যেন প্রত্যেকের নাম্বার ইনক্রিজ হয়, বারবার বলছি। কনসেপ্ট সমস্ত কিছু জানো, এমন একটাও কনসেপ্ট পাবে না যেটা তোমরা জানো না, সমস্ত কনসেপ্ট তোমাদের জানা থাকবে, জাস্ট তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিকঠাক। চলো আচ্ছা এই কোয়েশ্চেনটা আগে করিয়েছিলাম, বুঝতে পারলে? এই কোয়েশ্চেনটা চলো আজকে নেক্সট চলে আসছি পরেরটাতে। আচ্ছা পরেরটাতে কি বলছে দেখো, বলছে যে একটা কিউব আছে, এই কিউবটার সেন্টারে ভিতর দিকে একটা চার্জ মাইনাস কিউকে প্লেস করা আছে, দেখতেই পাচ্ছ না? কিউব যার সেন্টারে একটা মাইনাস কিউ চার্জকে প্লেস করে রাখা আছে। তোমাকে বলতে হবে যে এই যে মাইনাস কিউ চার্জ তার পোটেনশিয়াল এনার্জি কত, বুঝতে পারলে? আচ্ছা আমাকে আগে এটা বলো, কোন আমাকে পোটেনশিয়াল এনার্জি অফ মাইনাস কিউ চার্জ জিজ্ঞেস করলো, এখানটাতে পোটেনশিয়াল এনার্জি অফ সেলফ জিজ্ঞেস করছে নাকি পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম জিজ্ঞেস করছে? কোনটা জিজ্ঞেস করছে? ঠিকঠাক করে ভাবো। আমি তোমাকে বললাম
মাইনাস কিউর ওপর মাইনাস কিউর পোটেনশিয়াল এনার্জি কত হবে? তো পোটেনশিয়াল এনার্জি সেলফ জিজ্ঞেস করছে না সিস্টেম জিজ্ঞেস করছে? সেলফ। তো সিস্টেম হলে তো তোমাকে সমস্তগুলোর উপরে ভাবতে হতো, তাই না? এখানে আমি কি বলছে, তার মানে সেলফ পোটেনশিয়াল জিজ্ঞেস করছে। যখনই যে কোনো একটা চার্জের পোটেনশিয়াল স্পেসিফিক করবে যে বার করে এই চার্জের পোটেনশিয়াল এনার্জি কত বা এই বডিটার পোটেনশিয়াল এনার্জি কত, তার মানে ওই বডির সেলফ জিজ্ঞেস করছে তোমাকে, বুঝতে পারলে? তো আমরা জানি যে যখন এই চার্জটাকে এখানে রেখেছি, এটাকে রাখার অর্থ হলো যে এই পয়েন্টটার একটা কিছু পোটেনশিয়াল আছে, হ্যাঁ কি না বলো? ওই পয়েন্টের একটা কিছু পোটেনশিয়াল তো আছে নাকি? আছে। আচ্ছা, পোটেনশিয়ালটা আসছে কার জন্য? এখানে যে 8খানা চার্জ আছে তাদের জন্য, তাই তো? তাদের জন্য। কারণ আমরা জানি যে নিজের জন্য কোনো তোমার চার্জ নিজের জন্য নিজে ইলেকট্রিক ফিল্ড কে ফিল করে না, তো অবভিয়াসলি নিজের জন্য কোনো রকম নিজের পোটেনশিয়ালকে সে ফিল করবে না, এটা কনফার্ম। তার মানে সে ফিল করবে কাকে? বাইরেরগুলো, বুঝতে পারলে? মানে তোমার পকেটে টাকা আছে, তুমি বন্ধুর সাথে খেতে গেলে, তোমার মনে হচ্ছে তোমার পকেটে টাকা নেই, তাই না? তোমার পকেটে কিন্তু টাকা আছে, তুমি ফিল করছো না সেটাকে। তুমি ফিল না করতে পারলে তুমি বন্ধুর টাকায় খাবে, তাই না? তুমি ফ্রিতে বিরিয়ানি সাঁটিয়ে এলে, এটাই হলো কন্ডিশন যেটা এও করছে, বুঝতে পারলে? ওর পোটেনশিয়াল আছে তো ও বলছে আমার কাছে নেই, বুঝতে পারলে? ও বলছে আমি পকেট ফাঁকা আমার। কেন? ও ফিল করতেই পারছে না ওর কাছে টাকা আছে। কেন? কারণ ওর টাকার গরম কম, বুঝতে পারলে? তো এদের টাকার গরম সে ফিল করছে। যখন সে ফিল করবে তখন এ বলবে যে আমায় খাওয়াতে হবে। তার মানে এখানে পোটেনশিয়ালগুলো আসছে কার জন্য? এই যে 8টা চার্জ আছে তাদের জন্য, বুঝতে পারলে? যখন এই পোটেনশিয়ালটা আসবে, সেই পোটেনশিয়ালটাকে এ ফিল করবে, মানে সেই পোটেনশিয়ালটা দিয়ে এই চার্জটা গুণ হবে, তাহলেই এই চার্জের পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। হবে কিনা বলো? কারণ পোটেনশিয়াল এনার্জি মানে কি? কিউ ইন্টু ভি। কিউটাকে, যে চার্জটাকে দেখছি, ভিটা কি? ওই পয়েন্টের পোটেনশিয়াল। এই পয়েন্টে চার্জ কত? মাইনাস কিউ। তাহলে আমি লিখবো কি? পোটেনশিয়াল কি লিখবো? কিউ ইন্টু ভি। আমি বললাম কি? চার্জ উইথ সাইন লিখতে হবে, লিখে দাও মাইনাস কিউ। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, একটার জন্য এখানে পোটেনশিয়াল কত হবে? একটার জন্য এখানে পোটেনশিয়াল কত হবে? আমরা জানি যে যে কোনো পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল কোনো একটা ডিস্টেন্সে কত হয়? কে কিউ বাই আর, হয় কিনা বলো? তাই না? আচ্ছা, এখানে কিন্তু অ্যারোটা তোমরা দেবে না, কারণ পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এর কোনো রকম অ্যারো হয় না। আমি জাস্ট এই পয়েন্টটা ইন্ডিকেট করানোর জন্য অ্যারোটা দিয়েছি। যখন তোমরা লিখবে তখন কিন্তু অ্যারো দেবে না এখানটা, বুঝতে পারলে? কারণ এটা একটা স্কেলার কোয়ান্টিটি পোটেনশিয়ালটা। তো এর জন্য এখানে পোটেনশিয়াল কত হবে না? পোটেনশিয়াল ভি ডিউ টু কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু কে কিউ বাই আর। আর মানে এই ডিস্টেন্সটা। আচ্ছা, এই যে ডিস্টেন্সটা সেটা এই ফেস ডায়াগনালের হাফ নাকি এই যে বডি ডায়াগনাল তার হাফ? কার হাফ? বডি ডায়াগনালের হাফ, তাই না? তো বডি ডায়াগনাল কিউবের জন্য কত হয়? √3 ইন্টু এ, তার হাফ। তার মানে ডিস্টেন্সটা কত? √3/2 ইন্টু এ, তাই না? তো লিখে দাও এখানটাতে √3/2। এই যে কোনো আর্মকে তুমি নিয়ে নাও এ ডিস্টেন্স, তো লিখে নাও এখানটা √3/2 ইন্টু এ। সো ভি কিউ কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু 2k কিউ বাই √3 ইন্টু এ। এই যে পোটেনশিয়ালটা, এটা একটা চার্জ দিচ্ছে এখানটাতে, এবং কতগুলো চার্জ আছে এখানে বলো? কতগুলো চার্জ? 8টা চার্জ আছে। তার মানে এই যে পয়েন্ট, ওই পয়েন্টে পোটেনশিয়াল আমি কত পাবো? ওই পয়েন্টে যদি আমি এই পয়েন্টটাকে নাম দিই সি পয়েন্ট, সো এই সি পয়েন্টটা আমি বলতে পারি যে ভি অ্যাট সি দ্যাট ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 2k কিউ বাই √3 ইন্টু এ, দ্যাট মিনস 16/√3k কিউ বাই এ। পোটেনশিয়াল আমি পেয়ে গেছি। তো পোটেনশিয়াল এনার্জি মাইনাস কিউ কত হবে না? মাইনাস কিউ ইন্টু পোটেনশিয়াল অফ সি। তো পোটেনশিয়াল অফ সি বার করেছি, মাইনাস কিউ ইন্টু পুট করে দাও। তো এখানটা কত আসবে না? ডিরেক্টলি লিখে দিচ্ছি আনসারটাকে, দ্যাট ইজ 16 মাইনাস 16/√3 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ, তাই না? কে মানে কত? 1/4πε0। 6.5টা, বুঝতে পারলে? চলো লিখে নাও। তো এখানে কি বার করলাম? পোটেনশিয়াল সেলফ পোটেনশিয়াল এনার্জি বার করলাম। চলো লিখে নাও।
এই টার্মটা কিন্তু মাথায় সেট করে ফেলা একদম, বুঝতে পারলে? সেটা হলো যে যখনই কোনো পয়েন্টে কোনো চার্জের পোটেনশিয়াল এনার্জি বার করতে বলবে, আমার কাজ হলো সেই পয়েন্টে পোটেনশিয়াল দেখা এবং চার্জের সাথে সেই পোটেনশিয়ালটাকে মাল্টিপ্লাই করে দেওয়া, একদম স্ট্রেট কাট। যখনই বলবে সেলফ পোটেনশিয়াল কত, এই টার্মটা কখনো সেলফ পোটেনশিয়াল তুমি পাবে না, কিন্তু তোমাকে কোয়েশ্চেনে সেলফ পোটেনশিয়াল বলে কখনো দেবে না। তোমাকে কোয়েশ্চেন এভাবেই দেবে যে এইখানে একটা চার্জ রেখেছি, তার পোটেনশিয়াল কত, মানে তার ওখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে। সব সময় আমার মাথায় স্ট্রাইক করবে একটা চার্জ, তার মানে সেলফ পোটেনশিয়াল এনার্জি চাইছে। তো একটা চার্জ সেলফ পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ ওর চার্জ ইন্টু ওই পয়েন্টে পোটেনশিয়াল, ব্যাস আমার কাজ হলো ওই পয়েন্টে পোটেনশিয়াল বার করা, কাজ শেষ। একদম স্ট্রেট কাট চিন্তা ভাবনা করবে এভাবে। হয়ে গেছে লেখা? স্যার এক মিনিট। লেখো। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো কমপ্লিট সবার। হ্যাঁ স্যার। চলো, যদি আমাকে এইটা না বলে এই ক্যাপিটাল কিউর ওপর বার করতে বলতো তাও করতে পারতাম। তাহলে কি করতাম? এই একটা ক্যাপিটাল কিউ, তার জন্য এখানে পোটেনশিয়াল দেখতাম, এই ক্যাপিটাল কিউ তার জন্য পোটেনশিয়াল, এই মাইনাস স্মল কিউ তার জন্য পোটেনশিয়াল, এইটার জন্য পোটেনশিয়াল, এইটার জন্য পোটেনশিয়াল, এরকমভাবে যতগুলো চার্জ আছে প্রত্যেকের জন্য এই পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়াল আমাকে বার করতে হতো, দিয়ে এই ক্যাপিটাল কিউ দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। বুঝতে পারলে? কনসেপ্ট একটা, কিন্তু এটা তোমাদের দেবে না কখনো, তার কারণ ক্যালকুলেশনটা লেন্দি হয়ে যাবে। এই জন্য তোমাকে কোয়েশ্চেন কখনো দেবে না, তোমাকে দেবে এই মাঝখানে কোথাও একটা প্লেস করে দিয়ে, যাতে করে ক্যালকুলেশনটা কম হয়। চলো, কিন্তু দিলেও কোনো প্রবলেম নেই, কনসেপ্ট তো ওটাই, জাস্ট আমাকে ডিরেকশন মানে ডিস্টেন্সগুলো ক্যালকুলেট করতে হবে, ব্যাস। আমরা একটা পার্টিকুলার পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি বার করে ফেলেছি। এখন দেখতে হবে পোটেনশিয়াল এনার্জি অফ টু চার্জ সিস্টেম। পোটেনশিয়াল এনার্জি অফ টু চার্জ সিস্টেম যদি আমি বলি, তার মানে সেটাকে আমি এভাবে বলতে পারি যে যেটা আমি একটু আগে বলেছিলাম, যদি আমাকে একটা কোনো পয়েন্টে কোনো একটা চার্জকে রেখে দিয়ে বলে যে সেই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, আমি একটু আগেই বললাম যে তাহলে আমার কাজ হলো যে সেই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাতে পোটেনশিয়ালটাকে ক্যালকুলেট করো, যে এই পয়েন্টে ভিটা কত। যেটা ভি হবে, যদি আমি ভিটাকে বার করে ফেলি, তাহলে এই যে চার্জটা রাখা থাকবে সেই চার্জ দিয়ে ভিটাকে মাল্টিপ্লাই করে দেবো, আমি এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাব এই চার্জটার জন্য। এখন যখন আমাকে একটা সিস্টেমের জন্য বার করতে বলবে, তো এতক্ষণ অবধি যা কিছু কনসেপ্ট হচ্ছিল সেটা হলো একটা সিঙ্গেল চার্জের জন্য। এবার আমি কি করছি না, আর একটা চার্জ নিয়ে আসছি ফ্রেমের মধ্যে, অর্থাৎ দুটো চার্জের সিস্টেম, যে দুটো চার্জ তাদেরকে আমি আর ডিস্টেন্সে রেখে দিয়েছি চার্জ দুটোকে। যেই মুহূর্তে আমি আর ডিস্টেন্সে চার্জকে রাখবো, অবভিয়াসলি এই চার্জটার জন্য এইখানে একটা পোটেনশিয়াল থাকবে, এবং সেই পোটেনশিয়ালটা যদি আমি এই কিউ দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা এই যে কিউ তার সেলফ পোটেনশিয়াল এনার্জি হবে, অ্যান্ড ভাইসি ভার্সা। এই যে কিউ সে আবার এইখানে একটা পোটেনশিয়াল দেবে, যদি এটাকে আমি ক্যাপিটাল কিউ বলি, এই কিউটা এখানে একটা পোটেনশিয়াল দেবে, এবং সেই পোটেনশিয়ালকে এই ক্যাপিটাল কিউ দিয়ে মাল্টিপ্লাই করলে এখন এই ক্যাপিটাল কিউ তারও একটা পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়ে যাবে। হবে কি না? হবে তো? হ্যাঁ স্যার। তার মানে এই যে পুরো সিস্টেমটা, সেই পুরো সিস্টেমটায় দুজনারই সেলফ পোটেনশিয়াল আলটিমেটলি তুমি কিন্তু সেম পাবে কিনা বলো? পাবে তো, কারণ ওপরে সেই তুমি ফাইনালি কে Q1 Q2 ভ্যালু কি তুমি পাবে, তাই না? অলওয়েজ নিচেও তুমি স্মল আরই পাবে। তার মানে এই যে একজনের জন্য অন্যজনের ওপর যখন সেলফ পোটেনশিয়াল বার করবে তুমি, যে কোনো চার্জের সেলফ পোটেনশিয়াল সেটা সেম পাবে। আর এই ধরনের কেসে যখন দেওয়া থাকে যে দুটো চার্জ এরকমভাবে আছে, দুটো চার্জ সিস্টেমের ক্ষেত্রে যে কোনো একজনের যা সেলফ পোটেনশিয়াল হয় না, সেটাই হয়ে যায় তাদের সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারলে? এই যে সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত হবে, আর সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে কে Q1 Q2 বাই আর, বা কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর। তার কারণটা কি? তার কারণটা হলো যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সেলফ পোটেনশিয়াল সেমই আছে। এটা হলো লজিক্যালি একটুখানি ভাবনা, মানে আমার মনে রাখার জন্য কীভাবে মনে রাখতে পারি, একটুখানি লজিক্যালি কী করে ভাবনা চিন্তা করা যায় সেইটা। এখন আমি চলে আসছি ম্যাথামেটিক্যালি, যাতে করে ক্লিয়ার হবে যে ওটা আসছে কী করে। দেখো, আমাকে এখানে দুটো চার্জ রাখা আছে, একটা চার্জ Q1, একটা হলো Q2। এখন এই যে Q2 চার্জটা আছে, এই Q2 চার্জটা প্রথমে ছিল এ পয়েন্টে, এইটা হচ্ছে এ।
এখন আমি কি করলাম, এই Q2 চার্জটাকে আমি এ থেকে বিতে নিয়ে আসছি, এইটা হলো আমার কাজ, বুঝতে পারলে? Q2 চার্জটাকে আমি এ থেকে বিতে নিয়ে আসছি। যদি এ থেকে বিতে আনি আমাকে ওয়ার্ক করতে হবে, আমি ওয়ার্ক করলাম এ থেকে বিতে আনার জন্য। তো আমি জানি যে এর ওপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে বা এই চার্জটার ওখান থেকে এখানে যদি আসতে যায়, তাহলে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর ওপর সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর যার ভ্যালু হবে এইদিকে কে Q1 Q2 বাই এদের মধ্যে ডিস্টেন্স কত ছিল না আর এ, তাই না? এই পরিমাণ। তো সেই পরিমাণ ফোর্স এর ওপর অ্যাপ্লাই হচ্ছিল এবং অ্যাপ্লাই হওয়ার জন্য ও ওইদিকে সরে আসছিল। ঠিক আছে, খুব ভালো কথা। আমি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এই আর এ আর বি না নিয়ে একটা কোনো র্যান্ডাম পয়েন্ট আর নিলাম, যেটা এই বি এর আগেই আছে, বুঝতে পারলে? এইখান থেকে ডিস্টেন্সে যখন আর, তখন এর উপরে ফোর্স কত হবে? কে Q1 Q2 বাই আর হবে কিনা বলো? কে Q1 Q2 বাই আর হবে, হ্যাঁ কিনা বলো? হবে, ঠিক আছে। এবার এইখান থেকে তুমি ডিআর ডিসপ্লেসমেন্ট দিলে ওয়ার্ক ডান কত হবে? ওই যে ফোর্সটা ইন্টু ডিআর, ওয়ার্ক ডান হয়ে গেল। চলো সেটাই বলা আছে যে ওয়ার্ক ডান কত হবে না এই ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, ওয়ার্ক ডান হয়ে গেল। আচ্ছা, আমার ইন্টারেস্ট কোনটা? এ থেকে বিতে আনা, তাই না? তার মানে লিমিটটা কি হবে? আর এ থেকে আর বি হবে কিনা বলো? আর এ থেকে আর বি, তাই দেওয়া হয়েছে। আর এ থেকে আর বি কে Q1 Q2 বাই আর স্কোয়ার ডিআর, তার ইন্টিগ্রেশন করা হয়েছে। এখন এই যে ওয়ার্ক ডানটা আমি করলাম, এই ওয়ার্ক ডানটা করার জন্য আমি দেখতে পাচ্ছি যে এই যে চার্জটা সেটা এখন এ থেকে উঠে বিতে এলো, তার মানে পোটেনশিয়ালের তো চেঞ্জ হবে, তাই না? পয়েন্ট চেঞ্জ হচ্ছে, তার মানে সেই পয়েন্টগুলোর কারেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হচ্ছে চার্জে। হচ্ছে কিনা বলো? হচ্ছে কিনা বলো? হচ্ছে। ফাইনাল কোনখানে গেল? বিতে। ইনিশিয়াল কোনখানে ছিল? এতে। তো পোটেনশিয়ালের চেঞ্জ কত হবে? ইউবি মাইনাস ইউএ। আমরা জানি যে ইউবি মাইনাস ইউএ এটা সমান কত হবে? নেগেটিভ ওয়ার্ক ডান। কার জন্য? এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য। ইয়েস অর নো বলো? হবে। চলো তাই লেখা আছে ইউবি মাইনাস ইউএ ইকুয়াল টু নেগেটিভ ওয়ার্ক ডান ফ্রম এ টু বি। এখন এই যে ইন্টিগ্রেশনটাকে তোমরা সলভ করবে, সলভটা আমি মাঝে করিনি কারণ খুব সোজা ইন্টিগ্রেশন, তোমরা সবাই পারবে তো নাকি? এটা 1/r² ইন্টিগ্রেশন, এটা সবাই পারবে তো, ওই কারণে আমি এটাকে স্কিপ করেছি জিনিসটা, বুঝতে পারলে? আমি ডিরেক্টলি রেজাল্টটাকে লিখেছি, যেটা আসবে সেটা হলো কে Q1 Q2 1/r b মাইনাস 1/ra। তো আমি ডিরেক্টলি রেজাল্টটাকে লিখে দিয়েছি এইটা। এবারে যদি আমি এইটা ধরি যে এ পয়েন্টটাতে যখন ও ছিল, যখন এ পয়েন্টটা ছিল সেইটাকে আমি ধরলাম তার জিরো পোটেনশিয়াল পয়েন্ট, মানে এইখানে আমি ধরলাম পোটেনশিয়ালটা জিরো। যদি এ পয়েন্টটাকে আমি জিরো পোটেনশিয়াল ধরি, এ পয়েন্টটাকে জিরো পোটেনশিয়াল ধরা তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে আর এটা ইনফাইনাইট, তাই না? কারণ ইনফাইনাইটে পোটেনশিয়াল জিরো হয় কিনা বলো? যদি আমি ওখানটাতে জিরো, কারণ আমাকে দেখো ক্যালকুলেশন করতে গেলে জিরো পয়েন্টটা ধরতেই হবে। উইদাউট জিরো তুমি কোনো কিছুকে, কোনো ডিস্টেন্সকে মেনশন করতে পারবে না বা কোনো কোয়ান্টিটিকে তুমি দেখাতে পারবে না, স্কেল করতে পারবে না সেটা, তাই না? তো ওই কারণে তোমাকে যখনই স্কেল দেখাতে হবে তোমাকে জিরো আগে আইডেন্টিফাই করাতে হবে কোনটা তুমি জিরো ধরছো, তাই না? তো আমি জিরো ধরলাম ওইটা যখন সে ইনিশিয়াল ছিল, আর সেটা হওয়া উচিত বাস্তবে। সে প্রথমে তো এখান থেকে এদিকে যাচ্ছিল না, আমি ধরলাম সে প্রথমে যাচ্ছিল না, তারপরে যাওয়াটা শুরু করলো, তার মানে তার প্রথমে পোটেনশিয়াল জিরো ধরলাম সেখানটাতে, তারপর স্টার্ট করলো পোটেনশিয়াল চেঞ্জ হওয়া স্টার্ট করলো, ঠিক আছে? আমি ওটাকে জিরো পোটেনশিয়াল ধরলাম ওই কারণে। তার মানে আর এটা হলো ইনফাইনাইট। আচ্ছা, কোনখানে এসেছে? আর ডিস্টেন্সে, তাই না? অর্থাৎ আমি বলতে পারি যে আর এ সেটা কত হবে? ইনফাইনাইট। আর আর বি কত? আর লিখতে পারি এটা? পারি কি পারি না বলো? দেখো এখানটাতে কোনটা আমি লিখেছিলাম যখন এ থেকে বিতে নিয়ে গেলাম। এখন যখন আমি ধরলাম যে আর এটা হলো ইনফাইনাইট, সেইখান থেকে নিয়ে আসছি কোনখানে? এই আর ডিস্টেন্সে। তাহলে সেই ক্ষেত্রে আমি আর বিটা কি লিখবো? আর লিখবো কিনা বলো? তাই তো, তাই লেখা হয়েছে। দেখো এইখানটা জাস্ট এটা লেখা হয়েছে যে আর বি এর জায়গাতে আর, অ্যান্ড আর এটাকে লেখা হয়েছে ইনফাইনাইট। কেন? কারণ ইফ আর এ ইজ ইনফাইনাইট দেন ভি এ ইজ জিরো, সরি ইউ এ ইজ জিরো। এটা ইউ, ঠিক আছে? ইউ এ ইজ জিরো, পোটেনশিয়াল এনার্জি ওখানে জিরো হবে। সো ফাইনালি তুমি আলটিমেটলি যেটা তুমি র্যান্ডামলি একটা যে ইকুয়েশন তুমি পেলে, সেটা তুমি এইটা পেলে যে পোটেনশিয়াল এনার্জি অ্যাট আর দ্যাট ইজ ইকুয়াল টু কত না কে Q1 Q2 বাই আর। এই আরটা এই কারণে একটা জেনারেল পয়েন্ট আইডেন্টিফাই করা হলো, কারণ আর এ অ্যান্ড আর বি দুটো স্পেসিফিক পয়েন্ট, কিন্তু আর তো কোনো স্পেসিফিক পয়েন্ট না। আর হতে পারে তুমি এই পয়েন্টটাকে বলছো এইখান থেকে এই ডিস্টেন্সটা আর, তাই না? এইখান থেকে এই ডিস্টেন্সটা আর, ওটা জেনারেল পয়েন্ট। কিন্তু আর এ আর বি সেটা তো স্পেসিফিক পয়েন্ট। তুমি আর এ আর বির টার্মে বলছো মানে স্পেসিফিক দুটো পয়েন্টের টার্মে বললে, কিন্তু আর বললে তার মানে একটা জেনারেল পয়েন্টের রেসপেক্টে তুমি বললে কোনখান থেকে না অন্য যে চার্জটা আছে সেইখান থেকে একটা কোনো তার জেনারেল ডিস্টেন্স। বুঝতে পারলে কি বলছি আমি?
এখন থেকে তুমি সবসময় এটা মনে রাখবে, যখনই দুটো চার্জের সিস্টেম থাকবে সেই যে সিস্টেমটা তার পোটেনশিয়াল এনার্জি কত হবে, কে Q1 Q2 বাই আর, যেটা আমরা একটুখানি লজিক্যালি স্টার্ট করার আগেই দেখেছিলাম, তাই না? আমি বলছিলাম না এখানটা কে Q1 Q2 বাই আর আসবে বা কে Q বাই আর আসবে, বুঝতে পারলে? এখানে সেটাই কিন্তু হচ্ছে। তুমি দেখো না ওই যে Q1 চার্জটার আর ডিস্টেন্সে পোটেনশিয়াল কত, কে Q1 বাই আর, হ্যাঁ কি না বলো? Q1 চার্জের আর ডিস্টেন্স এইটা, দেখো তার সাথে Q2 কে মাল্টিপ্লাই করলাম, পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল। উল্টোটা তুমি বলতে পারো যে Q2 চার্জের আর ডিস্টেন্সে পোটেনশিয়াল কত, কে Q2 বাই আর, তাই না? তার সাথে Q1 মাল্টিপ্লাই করেছো, আবার পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেছো। তো আজকের পর থেকে সবসময় এটাই মনে রাখবে যে যখনই দুটো চার্জের সিস্টেম থাকবে তার জন্য পোটেনশিয়াল এনার্জি কত, কে Q1 Q2 বাই আর, কে Q1 Q2 বাই আর, ব্যাস হয়ে গেল। সিঙ্গেল চার্জ যদি হয় তাহলে সিঙ্গেল চার্জ হলে এইটাই যে সিঙ্গেল চার্জ হলে আমাকে দেখতে হবে যে সেই চার্জটা যেই পয়েন্টে আছে সেই পয়েন্টে কত পোটেনশিয়াল অ্যাপ্লাই হচ্ছে ইনটু সেই চার্জের ম্যাগনিটিউডটা। ম্যাগনিটিউড বলতে উইথ সাইন আর কি, মানে মাইনাস প্লাস দুটোকে দিয়ে দিতে হবে আমাকে সবসময়। হয়ে গেছে? কারো কোনো ডাউট আছে জিনিসটা? ঠিক আছে, তো এবার ঝটপট লিখে নাও জিনিসটাকে, এরকমভাবে দিয়ে দেবে যে এখানটাতে Q2 চার্জটা ছিল, ঠিক আছে? এই Q2 চার্জটাকে তুমি এই দিক থেকে এইদিকে নিয়ে আসছো, ঠিক আছে? এরকমভাবে অ্যারোটা এখানটা দিয়ে দেবে, ব্যাস। এবার ঝটপট লিখে নাও। কোন জায়গাটা বলো? ইন্টিগ্রেশনের বাঁ দিকে ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ এ টু বি, মানে এ থেকে বিতে তুমি নিয়ে যাচ্ছ, বুঝতে পারলে? ডাব্লিউ এ টু বি অ্যারো দেওয়া আছে। ওয়ার্ক ডান টু ব্রিং দ্য চার্জ ফ্রম এ টু বি। আচ্ছা, কারোর কোনো কঠিন লাগছে জিনিসটা এখনো অবধি যা কিছু পড়ছো? হ্যাঁ, ওই বোবার দল, বুঝতে পারছো? ঠিক আছে, তোমার বোবা হয়ে যাও মাঝে মাঝে, আমার মনে হয় সেই মরা মাছগুলোর মতো অবস্থা হয়ে গেছে, বুঝতে পারলে? এক্ষুনি হার্ট ফেল হয়ে যাবে, ও মা গো কি পড়ে ফেললাম, কেন পড়লাম এত কঠিন জিনিস, এরকম মনে হয় আমার মাঝে মাঝে। আমার তো রেসপন্স দেবে, নাহলে আমার ভয় লাগে। লজিক্যালি চলো, প্রথম থেকে একটাই ট্র্যাকের উপর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখনো। কত ওয়ার্ক ডান করছি নিয়ে আসতে, তার নেগেটিভ, সেটাই হলো পোটেনশিয়াল এনার্জি হবে এই পয়েন্টে। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কি হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়ালটা 0 হলে শুধুমাত্র ফাইনালটাই পাবো, মানে সেই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, ব্যাস। কনসেপচুয়াল ক্লিয়ারিটি একদম দরকার হয়, একদম স্ট্রেট কাট কনসেপ্ট, কিচ্ছু নেই। নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, কার জন্য? কনজারভেটিভ ফোর্সের জন্য। নেগেটিভ অফ চেঞ্জ, চেঞ্জ মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়ালটা কত ধরবো, 0, ইনিশিয়াল 0 মানে সেই ডিস্টেন্সটা কোথায়, ইনফাইনাইট, তাহলে কি পড়ে থাকবে, শুধুমাত্র ইউ ফাইনালটা। আমি বার করছি ইউ ফাইনাল, ফাইনাল মানে কি, ওই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম, ব্যাস, কাজ শেষ। স্ট্রেট কাট একদম, কোনো জটিলতাই নেই। এটা একবার তোমার মাথায় সেট যদি হয়ে যায়, যেটা আমি বলছি, তুমি দেখবে তোমার পুরো ভয় কেটে যাবে, তোমার কোনো কঠিন মনেই হতে পারে না। যদি সেট তুমি মাথায় না করো, ওই কারণে বারবার বলছি, কনসেপ্টটাকে যদি না ধরো, তোমার কিন্তু খুব কঠিন মনে হবে। একদম মাথায় ফিক্স করে নাও একটাই লাইন, সেটা হলো ওয়ার্ক ডান বাই আ কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির পোর্শনে কি লিখবো, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ইউ ইনিশিয়ালটা কোনখানে, ইনফাইনাইটে 0, তার মানে পড়ে থাকবে কোনটা, শুধুমাত্র ইউ ফাইনালটা। আচ্ছা, ইউ ফাইনালটা কি না, ওই ফাইনাল যে পয়েন্টটা, সেই পয়েন্টে ওই চার্জের পোটেনশিয়াল এনার্জি, ব্যাস, কাজ শেষ হয়ে গেল, কিছুই নেই, একদম সোজা। ওই একটা থিমের উপর আমরা এতক্ষণ ধরে কাজ করে যাচ্ছি। সবার কমপ্লিট? তো আমাকে একটা জিনিস দেখো,
যত বেশি পরিমাণে চার্জকে তুমি নিয়ে আসবে তত বেশি তোমাকে কাজ করতে হবে, তাই না? কারণ কিউ ইন্টু ভি পোর্শনটা তত বাড়বে, তাই তো? হ্যাঁ, কিউ ইন্টু ভি পোর্শন যদি বাড়ে তার মানে তুমি তত বেশি ওয়ার্ক করছো। আচ্ছা, যদি একটা 1 কুলম চার্জের জন্য ওয়ার্ক করা হয়, 1 কুলম চার্জের জন্য যখন আমি ওয়ার্ক করবো তখন আমি কিউ ইন্টু ভি এর জায়গাতে কিউটা কত লিখবো বলো? কত লিখবো? 1। সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত আসবে? শুধু ভি মানে তো পোটেনশিয়াল, যেটা দিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করেছিলাম। প্রথম লাইনটা যখন ডেরিভেশনে লেখা হয়েছিল পয়েন্ট চার্জের জন্য, সেখানে লেখা ছিল যে ওয়ার্ক ডান টু ব্রিং আ পজিটিভ চার্জ ইকুয়াল টু ভি। তাহলে কিউ চার্জের জন্য কত হবে? কিউ ইন্টু ভি। মনে পড়ছে? আজকে প্রথম লাইন ওইখান থেকে লেখা স্টার্ট করেছো ডেরিভেশনের পোর্শনগুলো। তার মানে আমরা পোটেনশিয়াল যেটা পড়েছি, বেসিক্যালি পোটেনশিয়ালটা আমরা এটাই পড়েছি যে একটা ইউনিট চার্জের পোটেনশিয়াল এনার্জি কত হয়। বুঝতে পারলে? ডিফারেন্ট পয়েন্টে ইউনিট চার্জের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্ট হবে, সেটা হওয়া উচিত। আমরা দেখে এসেছি এই পুরো ডেরিভেশনে যে বিভিন্ন পয়েন্টে একটা পয়েন্ট চার্জের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্ট হয়। কেন? কারণ তার পোটেনশিয়াল ডিফারেন্ট হয়। এখন আমি সেটাকে প্রুফও করছি, আমার কথা ছিল সেটা, এবং আমি সেটাকে অ্যাকসেপ্টও করছি এখন, যে হ্যাঁ, ইউনিট চার্জ তার জন্য পোটেনশিয়াল এনার্জি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের হবে, আর সেইটাকে আমি বলবো সেই পয়েন্টের পোটেনশিয়াল। এটা আমি কথাটা প্রথম থেকে বলেও এসেছি, এখন আমি অ্যাকসেপ্টও করছি। তোমরা বুঝতে পারছো জিনিসটা কি বললাম? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তো পোটেনশিয়াল এনার্জি একদমই আলাদা কিছু নয়। আমরা প্রথম থেকে পোটেনশিয়াল করেছি, এখন পোটেনশিয়াল এনার্জি পড়লাম, কোনো ডিফারেন্স নেই। পোটেনশিয়াল মানেই হলো যে ইউনিট চার্জের পোটেনশিয়াল এনার্জি ওই পয়েন্টে কত হবে, ব্যাস সেটাই হলো পোটেনশিয়াল, সেই পয়েন্টে। ক্লিয়ার? যেটা আমরা আজ অবধি করে এসেছি, সিস্টেমের পোটেনশিয়াল বার করেছি, ইকুই পোটেনশিয়াল সারফেস দেখেছি, এই যা কিছু আমরা পড়েছি সেটা বেসিক্যালি কি পড়লাম? ইউনিট চার্জের পোটেনশিয়াল এনার্জি দেখেছি। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারলে? তো ব্যাপারটা এইভাবেই তোমাকে কোরিলেটটা করতে হবে। যখন তুমি পারবে তখন তোমার কাছে বুঝতে পারবে এবং তোমাকে থিমটা ক্লিয়ার হবে। বুঝলে? এই হলো জিনিসটা। চলো এবার আমরা চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কি বলছে? পরের কোয়েশ্চেনটা আমাকে এটা বলছে, আচ্ছা আমি না তোমাদেরকে এই সপ্তাহে কয়েকটা কোয়েশ্চেন পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? তোমরা প্র্যাকটিস করে থাকবে, আমি সলিউশনসও পাঠিয়ে দেবো। যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করে না পরের ক্লাসে। ওই 5 দিন টাইম পাবে তোমরা, নেক্সট ফ্রাইডের আগে ওই কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করে রেডি করে রাখবে। সম্ভবত আমি চেষ্টা করছি কালকে রাত্রের বা পরশু সকালের মধ্যে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে? কোয়েশ্চেনটা হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে স্টার্ট করে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অবধি, যা অবধি আমাদের পড়া হয়ে গেছে। আজকের পার্টটা আমি ইনক্লুড করবো না, কারণ আজকের পার্টটা পুরো এখনও শেষ হয়নি। তো এর আগে অবধি যা পড়েছি তার উপরে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন অনেক করায় থাকবে, আমি পাঠিয়ে দেবো। তোমরা পুরো যেন 100% প্র্যাকটিস করে রাখবে, কেউ যেন ছেড়ে রাখবে না। আর প্র্যাকটিসটা এরকমভাবে করবে যে দুটো, এমন নয় যে ধরো আমি বললাম যে আমি সাপোজ 50টা পাঠালাম, তুমি একদিন বুঝলে 50টা, তা কিন্তু নয়। যদি তোমাকে আমি 50টা পাঠাই, সাপোজ তুমি 5 দিন পেলে, তার মানে পার ডে 10টা করে করবে। তো আমি জানি না কতগুলো পাঠাবো, কারণ আমাকে তৈরি করতে হবে ওটা। তো তোমরা আলটিমেটলি দেখবে কতগুলো টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন আছে। তো ডে দিয়ে ডিভাইড করবে যে ফ্রাইডের আগে কতগুলো টাইম তুমি পাচ্ছ, যেদিনকে তুমি হাতে কোয়েশ্চেনটা পেলে তারপর থেকে। তো পার ডে ওয়াইজ ডিভাইড করবে। আর আমি চাইছি রেগুলার প্র্যাকটিসটা করো, আমি কখনোই চাইছি না তুমি একদিনে প্র্যাকটিস করো, বুঝতে পারলে? কারণ আমার মোটিভটা হলো রেগুলারিটিকে মেনটেন করানো। তো রেগুলার তুমি 10টা কি 20টা করে কোয়েশ্চেন সলভ করছো, ওই কারণে কোয়েশ্চেনটা কিন্তু দেওয়া। তো সেটাকে কিন্তু সেই মোটিভটাকে নিজেরা রেখো ঠিকঠাক। কারণ না করতে পারলে এটাই হবে যে তুমি, আমার কোনো প্রবলেম নেই, তোমার মধ্যে কিন্তু সেই কনসিস্টেন্সিটা ল্যাক করে যাবে, যেটা আমি করতে চাইছি, যেই কারণে কোয়েশ্চেনগুলো আমি পাঠাবো। বুঝতে পারলে? সবাই করবে তো নাকি? হ্যাঁ, তো সিলেকশন পাবে সবাই প্রত্যেকে? হ্যাঁ, এবছর সিলেক্টেড হবে তো? হবে কি হবে না? এই দেখো, এ তো সেই মালখোর মাতালের মতো লাগছে, তো জোশই নেই। পাবে কি সিলেকশন নাকি পাবে না বলো? হ্যাঁ স্যার। ওই দেখ, একটা মেয়ে বললো একটা ছেলে, বাকিরা ঘুমোচ্ছে। সার্থকের তো মুখ দিয়ে আওয়াজই বেরোয় না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা করবে, বুঝতে পারলে? চলো এবারে দেখো, যেটা আমি বলছিলাম, যখন আমি দুটো নেগেটিভ চার্জকে পাশাপাশি নিয়ে আসছি, তার মানে এটাই বেসিক্যালি করছি যে আমি রিপালশনটাকে বেশি ফেস করছি এবং তার এগেনস্টে কাজ করছি, তাই তো? হ্যাঁ, করছি কিনা বলো? সেম কাজ হচ্ছে যখন আমি দুটো পজিটিভ চার্জকে নিয়ে আসছি, রিপালশন বেশি ফেস করছি, তার এগেনস্টে কাজ করছি। এই সিস্টেমটাই হচ্ছিল যখন আমরা প্রথম চ্যাপ্টার স্টার্ট করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখানো ছিল, পজিটিভ চার্জকে নিয়ে আসছিল। এই ঘটনাগুলি তো হচ্ছিল, তাই না? সেখানটাতে হ্যাঁ, যেই দিকে ইলেকট্রিক ফিল্ড, তুমি তার এগেনস্টে কাজ করছো। সেই সময় তুমি পোটেনশিয়াল এনার্জিটা কি পাচ্ছিলে? পজিটিভ পাচ্ছিলে।
পাচ্ছিলে কিনা পজিটিভ, হ্যাঁ তাই না? তো পজিটিভ পাচ্ছিলে মানে ওয়ার্ক ডান কত আসছিল? নেগেটিভ আসছিল, তাই না? তো তার মানে তোমাকে আমি যদি এই দুটো ডায়াগ্রাম দিয়ে যদি আমি তোমাকে বলি যে ওয়ার্ক ডান কি হচ্ছে, তুমি কি বলবে, পজিটিভ না নেগেটিভ? এই দুটোর ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ক ডান, তাই না? কারণ যে সিস্টেমটা যেরকম আছে, তুমি রিপালশন ফেস করছিলে যেমন প্রথমটাতে করছিলে, তার এগেনস্টে কাজ করছিলে, তাহলে পোটেনশিয়াল এনার্জি সেইটা কত হবে, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। চলো এবারে আমরা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড, তার মধ্যে নেগেটিভ চার্জকে নিয়ে আসছিলাম, ওয়ার্ক ডান কি করছিলাম, পজিটিভ না নেগেটিভ? বলো, যখন নেগেটিভ চার্জকে নিলাম, নেগেটিভ চার্জকে নিয়ে এলে আমি, হ্যাঁ ওয়ার্ক ডান পজিটিভ ছিল না, নেগেটিভ চার্জকে তো আমার কোনো কাজই করতে হয় না। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে যখন নেগেটিভ আর পজিটিভ চার্জকে নিয়ে আসছো, সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে বলো, পজিটিভ না নেগেটিভ? কত হবে এখানটাতে? পজিটিভ, তাই না? অ্যাট্রাকশন হচ্ছে, তোমার কোনো কাজই করতে হবে না, তো পজিটিভ ওয়ার্ক ডান। পোটেনশিয়াল কত হবে, নেগেটিভ। বুঝতে পারলে, পোটেনশিয়ালটা কত হবে, নেগেটিভ। তো তার মানে দুটো ইলেকট্রনকে যদি আমি পাশাপাশি আনি, তাহলে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বাড়বে না কমবে? দুটো ইলেকট্রনকে পাশাপাশি আনলে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বাড়বে না কমবে বলো? বাড়বে। দুটো প্রোটনকে পাশাপাশি আনলে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বাড়বে না কমবে? বাড়বে। যদি আমি দুটো, একটা ইলেকট্রন একটা প্রোটনকে নিয়ে আসি, পোটেনশিয়াল এনার্জি বাড়বে না কমবে? কমবে। বুঝতে পারলে, যার মধ্যে ইলেকট্রনটা জিজ্ঞেস করা হয়েছে কোয়েশ্চেনে, যে যখন মানে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে চলে আসে, যখন দুটো ইলেকট্রনকে পাশাপাশি আনা হয়, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জির মধ্যে কী ঘটনা করবে। এখন যদি আমি এটা তোমাকে বলি, দুটো চার্জকে পাশাপাশি আনলে তার মধ্যে অলওয়েজ পোটেনশিয়াল এনার্জি বাড়বে, ঠিক না ভুল? দুটো চার্জকে পাশাপাশি আনলে অলওয়েজ বাড়বে পোটেনশিয়াল। হ্যাঁ, বুঝতে পারলে, ডিপেন্ড করছে নেচারটা কি তাদের। বুঝতে পারলে, সেটা লেখা আছে when two charges are brought closer then potential energy of the system may increase or decrease। বুঝতে পারলে, ডিপেন্ড করছে দুটো চার্জ কোন নেচারে। বুঝা গেল? লিখে নাও এটাকে, লিখে নাও। তো এটা দেখো, তোমরা বুঝে গেছো, আনসার দিয়ে ফেললে। তো সোজা জিনিস না, কঠিন একদমই নয়, তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারলে, তাহলেই হবে। এবারে এই সোজা জিনিসটা কাল পরশু তোমার কাছে আবার কঠিন হয়ে যাবে, যদি না তুমি আজকে রাতে এটাকে রিভাইজ করো। ওই কারণে বারবার বলি, ক্লাস যখনই করবে সেই দিনকে রাতেই সেই ক্লাসটাকে পুরো রিভাইজ করে ফেলবে, পুরো একদম পারফেক্টলি রিভাইজ করে ফেলবে সেই দিনকে রাত্রে, যতটা তুমি ক্লাসে পড়েছো তোমার মাথায় পুরো সেট হবে। কারণ তুমি এটাকে আজকে ফেলে রাখবে, তো তুমি চ্যালেঞ্জ করো কাল বা পরশু নিয়ে নাও, তুমি কিন্তু এই কনসেপ্ট ক্লাসে বুঝেছো, তুমি আর কাল পরশু বুঝতে পারবে না, অতটা তুমি মানে অতটা কনফিডেন্ট ফিল করবে না, তখন তোমার মনে হবে আরে কোথাও না কোথাও একটুখানি আটকে আছে। এটা হবেই, বাস্তব জিনিস। ওই কারণে যাই ক্লাস করো না কেন, সেই দিনকে রাত্রেই সেই ক্লাসে যা কিছু পড়লে, মানে তুমি যাই হয়ে যাক না কেন, পৃথিবী উল্টে গেলেও তোমাকে সেটা শেষ করেই রাত্রে শুতে হবে। মানে তার সেই ক্লাসটা ডিভিশনটা তোমার সেই দিনকেই করতে হবে, তবেই তোমার ব্রেন অ্যাবজর্ব করে। একটা হয় না, তোমার বায়োলজিতে পড়ো না যে ওই ডাইজেশনের ক্ষেত্রে একটা থাকে যে তোমার ডাইজেশন অ্যান্ড অ্যাসিমিলেশন। ডাইজেশনটা শুধু হলেই হবে না, তোমার শরীরকে সেটা অ্যাসিমিলেট করতে হবে। তো যখন তুমি নিজের রিভাইজটা করলে, তখন সেই অ্যাসিমিলেশনটা হবে। বুঝতে পারলে, মানে তোমার মধ্যে আর কি আলটিমেটলি সেই পড়াটা আলটিমেটলি সেট হলো তোমার ব্রেনে। ওই জন্য সেই দিনকে রাত্রেই করতে হবে, ওটাকে ফেলে রাখবেন। লেখো লেখো, ঝটপট লেখো। এটা কাজ করে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ক্লাসটা দিয়ে এখানে এন্ড করছি, ঠিক আছে? আবার পরের দিন দেখা হবে। হয়ে গেছে সবার লেখা? আচ্ছা ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, টাটা, গুড নাইট। আবার নেক্সট ক্লাসে দেখাবে, কোয়েশ্চেন্সগুলো পাঠাবো যেরকমভাবে বললাম, রেগুলারলি করবে, ঠিক আছে? ডিভাইড করে নিয়ে, ঠিক আছে? ব্যাস, বাকি পরের দিনকে আবার দেখা হবে। চলো টাটা।